ধন্যবাদ সবাইকে। প্র্যাক্সিসের আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলাপের শিরোনাম ডিকনস্ট্রাক্টিং ন্যাশনালিস্ট বাইনারিজ, রিডিং নাদিম জামানস ইন দ্য টাইম অফ দ্য আদার্স। এটি নাদিম জামানের প্রথম উপন্যাস, যেটি প্রকাশিত হয়েছিল 2018 সালে। আর আজকে এই আমাদের সাথে আলাপ করবেন, আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর খান তৌসিফ ওসমান। এবং বলে রাখি যে আমাদের এই আজকের আলাপ মূলত বাংলাদেশ ইংলিশ নভেল সার্ভে অফ দ্য ডিকেড এই লেকচার সিরিজের প্রথম অংশ। এই লেকচার সিরিজ থেকে আরো দুটি অংশ আমাদের প্র্যাক্সিসের প্ল্যাটফর্মে আয়োজিত হবে এবং তার সময়সূচি এবং তারিখ আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। এবং মূলত এই লেকচার সিরিজের মধ্য দিয়ে ডক্টর ওসমান যে বিষয়টা বোঝানোর চেষ্টা করবেন তা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী ইতিহাস এবং উপন্যাসের ন্যারেটিভে তার যে রিপ্রেজেন্টেশন, সেই সব কিছুকে এবং সেই সব কিছুর সাথে এক ধরনের একটা বোঝাপড়া উনি করতে চাইবেন এই লেকচার সিরিজের মধ্য দিয়ে। আর মূল আলাপে ঢোকার আগে, অর্থাৎ ডক্টর ওসমানের কাছে ফেরার আগে, আমি ডক্টর ওসমানকে একটু পরিচিত করিয়ে দিতে চাই আপনাদের সবার সাথে। ডক্টর ওসমান বর্তমানে ইউনিভার্সিটি অফ সালের্নো, ইটালিতে পিএইচডি করছেন এবং উনার গবেষণার ক্ষেত্র হচ্ছে বাংলাদেশি ইংলিশ ফিকশন। এছাড়াও উনি প্রথম পিএইচডি সম্পন্ন করেছেন 2016 সালে ইউনিভার্সিটি অফ কাশ্মীর থেকে। উনার গবেষণার ক্ষেত্র ছিল পার্টিশন ফিকশন ইন ইংলিশ। এই গবেষণা কর্মটি উনি করেছেন সাউথ এশিয়ান ফাউন্ডেশন স্কলারশিপ নিয়ে। বর্তমানে উনি ইটালিতে ইউনিভার্সিটি অফ সালের্নো স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন। এবং ডক্টর ওসমান বাংলাদেশে বেশ কয়েকটি নামী বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন, শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। যেমন ডেফোডিল ইউনিভার্সিটিতে উনি ছিলেন সহকারী অধ্যাপক হিসেবে, এবং এছাড়াও উনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিউম্যানিটিজ হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তাছাড়াও ডক্টর ওসমান 2018 থেকে 2019 প্রায় 1.5 বছরের মতো পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কাজ করেছেন স্টেলেনবশ ইউনিভার্সিটি, সাউথ আফ্রিকাতে। এবং এই পোস্ট ডক্টরাল রিসার্চের এই কাজটি উনি করেছিলেন অ্যান্ড্রু ম্যালন ফাউন্ডেশন ফেলোশিপ নিয়ে, এবং এটি শেষ হয়েছিল উনার 31 জুলাই 2019-এ। যাই হোক, এখন আমরা ডক্টর ওসমানের কাছে ফিরে যেতে পারি। আমরা ডক্টর ওসমানকে অনুরোধ করব তার প্রেজেন্টেশন, তার লেকচার আমাদের সামনে তুলে ধরার জন্য। ডক্টর ওসমান। আচ্ছা, অনুপম, ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে ঠিকভাবে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আশা করি সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার যে ইন্ট্রোডাকশন, সেটা আমার এক্সপেকটেশনের চেয়েও দীর্ঘ হয়েছে। এত কথা বলার প্রয়োজন ছিল না আর কি। তো আমি যেই বিষয়ে আজকে কথা বলবো তার সেটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন যে শেয়ার করেছে মানুষ, সেটা আপনারা দেখতে পেয়েছেন এবং আপনারা দেখেছেন যে আজকে যেই উপন্যাসটি নিয়ে কথা বলা হচ্ছে সেটি হচ্ছে, আমি একটা শিরোনাম দিয়েছি। এই শিরোনামটা হয়তো সামনে মানে এই শিরোনামটা 1 মাস আগে নির্ধারিত হয়েছিল। এখন যদি শিরোনাম দিতে চাই তাহলে এটা পরিবর্তিত হয়ে যাবে। আমি একটা অল্টারনেটিভ শিরোনাম একটু পরে প্রপোজ করব। তো অনুপম, আমার স্লাইড কি দেখা যাচ্ছে? একটু জানাবেন প্লিজ। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখা যাচ্ছে। থ্যাঙ্কস। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, অনুপম যেমন বললেন ইতিমধ্যে, এটা একটা লেকচার সিরিজ এবং এখানে 3টা লেকচার হবে।
লেকচার সিরিজের যে নাম আমরা দিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ। তো আমরা একটা দশকের একেবারে শেষ প্রান্তে আছি। দশকটা শেষ হয়েছে খুব খারাপ ভাবে, কিন্তু আমরা আমাদের বাংলাদেশি ইংলিশ ফিকশন বলে যে ক্যাটাগরিটা, বাংলাদেশি ইংলিশ নভেল বলে যে ক্যাটাগরিটা, সেটার জন্য এই দশকটা বলা যেতে পারে একটা ভালো দশক ছিল। এই দশকের যেই নভেলগুলো বাংলাদেশের ইতিহাসকে নিয়ে কাজ করেছে, সেই নভেলগুলোকেই আমি এই লেকচার সিরিজের জন্য বাছাই করেছি। আপনারা দেখবেন যে এখানে 3টা টাইটেল দেয়া আছে, যদি স্ক্রিনের দিকে তাকান, যে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলগুলো। এই টাইটেলগুলো এই শিরোনামেই 3টা লেকচার হবে। এবং এই যে প্রথম যে এই শিরোনামগুলো আসলে বদলে যেতে পারে পরবর্তীতে, যখন আমি আসলেই কথা বলতে বসবো তখন শেষ মুহূর্তে অনেক কিছু বদলে যায় আসলে। তো এখানে আমরা 5টা নভেল নিয়েছি। একটা হচ্ছে নাদিম জামানের ইন দ্য টাইম অফ দ্য আদার্স, নুমায়ের আতিফ চৌধুরীর বাবু বাংলাদেশ, কাজী আনিস আহমেদের ইন দ্য ওয়ার্ল্ড ইন মাই হ্যান্ডস, আর আরিফ আনোয়ারের দ্য স্টর্ম আছে, নিয়ামত ইমামের আছে দ্য ব্ল্যাক কোট। এর প্রত্যেকটা উপন্যাসই কোনো না কোনো ভাবে বাংলাদেশের ইতিহাস কে নিয়ে এক্সপ্লোর করে। এখন বাংলাদেশের ইতিহাসকে নিয়ে যখন কোনো একটা লিটারারি ওয়ার্ক এক্সপ্লোর করতে যায়, তখন এই ইতিহাসের যে ন্যাশনালিস্ট ন্যারেটিভ আছে, বাংলাদেশের ইতিহাসের যে ডমিনেন্ট একটা বয়ান, যেটা সবচেয়ে ভালোভাবে সবচেয়ে কনক্রিট আকারে পাওয়া যায় স্কুল টেক্সট বুকে। ন্যাশনালিস্ট ন্যারেটিভ বলতে, ইতিহাসের ন্যাশনালিস্ট ন্যারেটিভ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা জাতি যেই ইতিহাস তার নিজেকে বলতে চায়, তার নিজের অস্তিত্বকে জাস্টিফাই করার জন্য যেসব যে ইতিহাস সে নিজেকে বলে, সেই ইতিহাসকেই আমরা ন্যাশনালিস্ট ন্যারেটিভ বলতে চাই। আমি বলেছি যে একটা কনক্রিট স্কেলেটন এই ইতিহাসের আমরা পেতে পারি হচ্ছে স্কুলের টেক্সট বুকে। স্কুলের টেক্সট বুক একটা পপুলার মিডিয়া হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে যে এটা একটা জাতিরাষ্ট্রের তার জাতিরাষ্ট্রের যে ভবিষ্যৎ নাগরিক, তাদের ইতিহাস সম্পর্কিত যে বোধ এবং ধারণা, সেগুলো কোনো ভাবে নির্ধারিত করে দেয়। তো এই যে ন্যাশনালিস্ট ন্যারেটিভের এক ধরনের স্কেলেটন, এটার চারপাশে জুড়ে আবার পপুলার মিডিয়ায় এই ন্যাশনালিস্ট ন্যারেটিভকে ঘিরেই বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন থাকে। যেমন ধরেন হাসিনা ডটার্স টেল, কবিতায় থাকে, উপন্যাসে থাকে, বিভিন্ন ধরনের পপুলার ক্রিয়েটিভ মিডিয়াতে এগুলো থাকে। পপুলার ক্রিয়েটিভ মিডিয়া আসলে ন্যাশনালিস্ট নেগেটিভকে কখনোই সেই অর্থে কন্ট্রাডিক্ট করতে পারে না। পারে, যখন কন্ট্রাডিক্ট সে করে তখন দেখা যায় যে এখানে একটা বিতর্কের সৃষ্টি হয়। আপনাদের মনে থাকবে যে শহীদুল জহিরের বই জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাস, সেটিকে মঞ্চস্থ করা হয়েছিল, নাটক হিসেবে মঞ্চস্থ করা হয়েছিল, এবং সেখানে একটা অংশ, একটা বিশেষ ডায়ালগের প্রতি মানুষের এক ধরনের ক্ষোভ, বিভিন্ন মহলের ক্ষোভ দেখা গেছিল, যেখানে একজন আওয়ামী লীগের নেতা বলছেন যে যে রাজাকারদেরকে তো শেখ মুজিব ক্ষমা করে দিয়েছেন, এবং সেই জন্য তার আর রাজাকারদের প্রতি কোনো ক্ষোভ নেই, এই ধরনের একটা কথা বলছেন। সেটা আবার, এই কথাটা ন্যাশনালিস্ট ন্যারেটিভের বিপরীতে তৈরি হয়। যেমন বিতর্ক আমরা আগেও দেখেছি দেয়াল উপন্যাস নিয়ে হুমায়ুন আহমেদের, বা আরো কোনো ক্ষেত্রে এই ধরনের যে উদাহরণ আমরা খুঁজে পাবো,
যে পপুলার মিডিয়ায় ন্যাশনালিস্ট ন্যারেটিভের বিপরীতে বা তাকে কন্ট্রাডিক্ট করে যে রিপ্রেজেন্টেশন হয়, সেখানে হয় এটা হতে পারে না, চাপে পড়ে, অথবা এটা মানে বিভিন্ন বিতর্কের তৈরি করে। এখন আমরা বাংলাদেশের এমন একটা অবস্থায় আছি ইতিহাসের, যেখানে গত পুরো দশকটা জুড়েই একটা দল, যাদের নাম হচ্ছে আওয়ামী লীগ, তারা ক্ষমতায় ছিলেন। তো এই দলের যে নিজস্ব দলীয় ইতিহাস বলা যেতে পারে, মানে এই দলটা বাংলাদেশের ইতিহাসকে যেভাবে দেখে, সেই ইতিহাসটাই একটু মার্জিত আকারে আমরা দেখি যে ন্যাশনালিস্ট মেটা ন্যারেটিভ হিসেবে গৃহীত হয়ে গেছে। সুতরাং এই পুরো দশকেই একটা একটা নির্দিষ্ট হিস্টোরিক্যাল মেটা ন্যারেটিভ আমরা দেখতে পাই, এবং এই দশকের যে উপন্যাসগুলো, ইংরেজি উপন্যাস, বাংলাদেশি অরিজিন অথার্সরা যারা যেগুলো লিখেছে, সেগুলো এই মেটা ন্যারেটিভের সাথে নিগোশিয়েট করতে হয়। হয় একে সে কন্ট্রাডিক্ট করবে, না হলে এটার সাথে সে এগ্রি করবে, না হলে এটার বা এরকমও হতে পারে যে এটার স্পিরিটের সাথে, এটার ফিলোসফির সাথে সে কন্ট্রাডিক্ট করবে। এরকম ব্যাপার ঘটতে পারে। তো আমরা এই যে 5টা নভেল নিয়ে কথা বলবো এই সিরিজে, তার প্রত্যেকটাতেই আসলে এই ব্যাপারটা দেখতে চাইবো যে ইতিহাসকে সে কিভাবে দেখে, এবং ন্যাশনালিস্ট ন্যারেটিভের সাথে তার নেগোসিয়েশন গুলো কি কি, সেটা। সুতরাং আপনারা এই সিরিজ সম্পর্কে আশা করি একটা ধারণা পেলেন। তারপর আমি যদি পরের স্লাইডে চলে যাই একটুখানি। এখন আমি যদি নতুন করে একটা শিরোনাম প্রস্তাব করি, সেই শিরোনাম লিস্ট মেটা ন্যারেটিভ রিডিং। তো এটা আমি আপাতত প্রস্তাব করছি। এখন আমি বলতে চাই যে কিভাবে আমি আজকের এই টকটাকে সাজিয়েছি। আমি প্রথমে এটা আলোচনা করব যে বাংলাদেশে যে জাতি রাষ্ট্রের যে ধারণা, সেটা দেখা যাচ্ছে যে প্রচুর এটা নিয়ে আলোচনা হচ্ছে সাম্প্রতিক কালে। এটার কারণ বাংলাদেশি ইংলিশ নভেলস এই দশকে কি কি লেখা হয়েছে, কেমন এরা, তাদেরকে নিয়ে খানিকটা কথা বলবো। বাংলাদেশি রাইটিং ইন ইংলিশ নিয়ে ইন জেনারেল একটা কথা বলবো। তারপরে ন্যাশনালিস্ট ন্যারেটিভ যে আছে বাংলাদেশের, সেটার মেজর টেন্ডেন্সি, যে মূল প্রবণতাগুলো নিয়ে আমি একটু নির্দেশ করব। তারপর শেষ ভাগে নাদিম জামানের এই নভেলটা কেমন করে এই ন্যাশনালিস্ট ন্যারেটিভকে নেগোশিয়েট করে, সেটা নিয়ে কথা বলবো। তো আমি মূল আলোচনা শুরু করার আগে দুটো টিকা দিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে যে আমরা প্রচার করেছি হচ্ছে ইংলিশ টাইটেল, কিন্তু আমরা আসলে এখানে বাংলাতেই কথা বলবো। আর আমার স্লাইড গুলো সব ইংরেজিতে করা, আমার নিজের সুবিধার জন্য করা ছিল। আমি ভেবেছিলাম পরে এগুলো ট্রান্সলেট করে ফেলবো বাংলায়, কিন্তু সেটা আসলে করার সময় আমি পাইনি। সুতরাং ইংরেজি এবং বাংলার এক ধরনের মিশ্র উপস্থাপন আপনারা দেখতে পাচ্ছেন আর কি। তাতে কারো কারো সমস্যা থাকতে পারে, কারো কারো না, সেজন্য আমি দুঃখিত। আচ্ছা, এখন বাংলাদেশি ইংলিশ নভেল নিয়ে কথা বলার আগে আমি দেখব যে জাতিরাষ্ট্র যে ধারণাটা, এবং বাংলাদেশ একটা জাতিরাষ্ট্র হিসেবে একটা আলোচনায় উঠে এসেছে, খুব তীব্র আলোচনার মধ্যে এটা এই মুহূর্তে আছে। আমি আপনাকে কয়েকটা মানে অনলাইন আলোচনার শিরোনাম বলতে পারি, যেগুলো মূলত সংবিত থেকে প্রচারিত হয়েছে, সংবিত নামে একটা প্ল্যাটফর্ম থেকে। সেগুলো হচ্ছে যেমন ধরেন ব্রিটিশ ভারতের জৈব রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতির পর্যালোচনা,
আহ এরকম এরকম প্রচুর, সাদাত হাসান মন্টুর সাহিত্য উপমহাদেশে জাতিরাষ্ট্রের জন্ম, আত্ম এবং পর যেটা করেছেন খুব সম্ভবত সৈয়দ নিজার, ঔপনিবেশিক ও জাতীয়তাবাদী বয়ানে আত্মপরিচয় নির্মাণের রাজনীতি, সীমানা ভাগ, পূর্ব বাংলা জাতিগত পরিচয়। দেখা যাচ্ছে যে পার্টিশন নিয়ে বিশেষত অনেকগুলো আলোচনা হয়েছে সাম্প্রতিককালে। আধুনিকতা ও জাতীয়তাবাদ, এটাও শামজির আহমেদ করেছেন। তারপর এরকম প্রচুর উদাহরণ দেওয়া সম্ভব যে অনলাইন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে জাতিরাষ্ট্র নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। এবং এটা এটা আসলে শুরু হয়েছে আমার আমার যতদূর মনে পড়ে 4-5 বছর আগে থেকে। ধরেন বোধিচিত্ত বা এই ধরনের, বা কোনো কোনো ক্ষেত্রে ইয়েও সরি কোনো কোনো ক্ষেত্রে ইউল্যাবের ইংলিশ ডিপার্টমেন্ট, তারাও এই এই ধরনের ব্যাপার নিয়ে তারা হাইব্রিড মিডিয়ায় কাজ করেছেন। ধরেন একটা বক্তৃতা দিচ্ছেন বা একটা কনফারেন্স, সেটাই তারা অনলাইনে প্রচার করেছেন, এরকম আর কি। এখন প্যান্ডেমিকের কারণে সব আলোচনা আসলে ঠিক অনলাইনে হয়ে যাচ্ছে, যার ফলে এগুলো এখন খুব ভালোভাবে ট্রেস করা সম্ভব। এবং এটা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বাংলাদেশের জাতিরাষ্ট্র হিসেবে যে স্টেটাস এবং জাতিরাষ্ট্রের যে ধারণা, সেটা নিয়ে আমাদের বুদ্ধিজীবী মহলে এবং আমাদের যারা পাঠক শিক্ষিত মানুষ, তাদের মধ্যে এক ধরনের আগ্রহের জায়গা তৈরি হয়েছে। এই আগ্রহের জায়গার এটার বিভিন্ন কারণ আছে, এবং এই যে আগ্রহ, সেই আগ্রহ থেকেই বাংলাদেশি ইংলিশ ফিকশন, বাংলাদেশি ইংলিশ নভেল এই বাংলাদেশের হিস্ট্রিকে এক্সপ্লোর করে বলে আমার ধারণা। আমি বলতে চাচ্ছি যে এই আগ্রহটা কেন তৈরি হয়েছে, তার কয়েকটা কারণ আমি যদি নির্দেশ করতে চাই, তাহলে দেখব যে বাংলাদেশে গণতন্ত্র বিষয়ক বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। বিশেষত গত দশকের শেষের দিকে কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্ট, মিলিটারি ব্যাকড ইন্টারিম গভর্নমেন্ট যখন চলে যায় গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে, তারপর 2011-তে এই কেয়ারটেকার গভর্নমেন্টের যে সিস্টেমটা, সেটাকে পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া হয়। এখন এখানে সমস্যাটা হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট নিজে কিন্তু একটা অগণতান্ত্রিক ব্যাপার, কিন্তু আবার এটা দেখা যাচ্ছে যে গণতন্ত্রের সহায়কও বটে। তো এটাকে অ্যাবলিশ করার মাধ্যমে কি আমাদের আমাদের এক ধরনের মানে গণতন্ত্র নিয়ে ভাবনা হয়েছে। এবং আমি দেখতে পাই যে বাংলাদেশে তো গণতান্ত্রিকতা বলে যে জিনিসটা, সেটার এক ধরনের কমতি আমরা খেয়াল করি এই দশকে। যে কথা বলতে মানুষের সমস্যা হয়, এবং ধরেন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন, এগুলো দিয়ে মানুষের ফ্রিডম অফ স্পিচ এটা যথেষ্ট লিমিটেড হয়ে গেছে। সেটা একটা কারণ বলে আমার মনে হয়। দ্বিতীয় কারণ আমি বলতে পারি যে শাহবাগ এবং হেফাজত বিষয়ক যে সমস্যাটা, সমস্যা বলেন আর যাই বলেন, যে 2013-তে যখন কাদের মোল্লাকে ইয়ে করলো, ফাঁসি দেওয়া হলো না, তখন শাহবাগ মাঠে নেমে গেল। শাহবাগ মাঠে নামার কিছুদিন পর আবার হেফাজতও মাঠে নামলো। তখন আমাদের এটা দেখে অলমোস্ট মনে হতে পারে যে একটা বাইনারি দুটো আইটেম মাঠে নেমে গেছে, একটা সেকুলার আইটেম আর একটা হচ্ছে রাইট উইং ইসলামিস্ট। তো তারাও এক ধরনের, বাংলাদেশ কি সেকুলার নাকি বাংলাদেশ একটা মুসলিম জাতি রাষ্ট্র, সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ইত্যাদি ইত্যাদি আছে। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের যে কলোনিয়াল পাস্ট, সেটার বিভিন্ন সেটা লেগেসি আমাদের বিভিন্নভাবে তাড়া করে। আমাদের ব্যুরোক্রেসিতে এটা আছে সবখানে। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে যান, বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলি, মানে কলোনিয়াল প্রতিষ্ঠান।
তো কলোনি আমাদেরকে ছেড়ে যায়নি আমরা মনে করলেও, এবং বাংলাদেশের কলোনি হিসেবে এর যে স্টেটাস সেটা খুব কিউরিয়াস। ধরেন যেটা একবার ব্রিটিশের মাধ্যমে কলোনাইজড হয়েছে, তারপর পাকিস্তানের যে আচরণ সেটাকেও আমরা কলোনিয়াল বলতে পারি। তারপর বাংলাদেশ নিজে পার্বত্য চট্টগ্রামে আধিপত্যবাদী আচরণ করে বলে অনেকে বলে থাকেন, বা ভারত বাংলাদেশের সাথে আধিপত্যবাদী আচরণ করে বলে বলা হয়ে থাকে। তখন যেমন ধরেন যে অর্থনৈতিক বা সাংস্কৃতিক বা পরিবেশগত, এই তিনটা মেজর জায়গায় ভারতের একটা আধিপত্যবাদী আচরণ প্রকাশিত হয়ে গেছে খুব জোরালো ভাবে সম্প্রতি কালে। এটার ফলে আমাদের জাতি হিসেবে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে হয়। এবং সিএইচটি তে চিটাগং হিল ট্র্যাক্টসে যেটা হয়েছে যে, বা পুরো আদিবাসী জনগোষ্ঠীকে নিয়েই যে তারা তাদেরকে এখন আর আদিবাসী বলা যাবে না, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে হবে। নেশনের যে ধারণা, নেশন জিনিসটা হয় কি, এটা স্বাধীনতার নাম করে আসে, কিন্তু যখন স্বাধীনতা পাওয়া যায় দেখা যায় যে এই আমব্রেলার ভেতরে কিছু অপর তৈরি হয়, কিছু আদার তৈরি হয়, যারা হচ্ছে আমাদের এখানে আদিবাসীরা। তো এইসব কারণ আছে। তারপরে যেটা হয়েছে যে ভারত যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ওখানের রাজনীতির সাথে আমাদের রাজনীতি জড়িত, এবং ওখানের অনেক কিছুর ওখানে যা ঘটে তার একটা ঢেউ এসে আমাদের শরীরে, আমাদের গায়েও লাগে। তো আমরা দেখেছি যে ভারতে এর মধ্যে সবচেয়ে জোরালো যেই আলোচনাটা, সেটা হচ্ছে নেশন স্টেট। এটা মূলত তৈরি হয়েছে মোদি প্রথমবার গভর্নমেন্টে আসার পর, তারপর দ্বিতীয়বার আসলেন। এর মধ্যে জেএনইউ তে কানাইয়া কুমারদেরকে অ্যান্টি ন্যাশনাল বলে তকমা লাগানো হলো। তারপর ওখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এনআরসি ইত্যাদি ইত্যাদি করে ভারত একটা ফ্লাক্সের মধ্যে চলে গেছে। এটা মানে এটা খুব অনিশ্চয়তার একটা জায়গায় সে এখন আছে। এবং ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী, চিন্তক, তারা এটা নিয়ে কথা বলছেন। এইটারও একটা প্রভাব এসে বাংলাদেশের মানুষের চিন্তার মধ্যে পড়ে বলে আমার মনে হয়। তো আমরা যখন বাংলাদেশি ইংলিশ ফিকশনের দিকে তাকাই, একটুখানি এই কথাটা একটু বলে নেই যে বাংলাদেশি ইংলিশ ফিকশন বা বাংলাদেশি ইংলিশ রাইটিং কে আমরা ধরে নেই হচ্ছে একটা বড়লোকের সাহিত্য। যেহেতু বড়লোকের ছেলে মেয়েরা পড়েন হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে, তারাই একটু ওই সাহিত্য নিয়ে নাড়াচাড়া করবেন, এটা খুব সিরিয়াস বিষয় না। এটা নিয়ে প্রচুর টিটকারি শুনতে হয়। ধরেন ঢাকা লিট ফেস্টে গেলে শুনতে হয় যে কেমন তামসা দেখলা, কি রকম মজা পাইলা, এসব এসব ব্যাপার আছে। তো কিন্তু আমি মানে এটা বড়লোকের সাহিত্য কি সাহিত্য না, সেটা আমার খুব বেশি আলোচনার ব্যাপার না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যখন যে কোনো ক্রিয়েটিভ আর্ট, ক্রিয়েটিভ প্রোডাক্ট যখন রচিত হয়, তৈরি হয়, সৃষ্টি করা হয়, তখন সেটা আসলে সামাজিক, রাষ্ট্রিক এবং রাষ্ট্রীয় এবং সাংস্কৃতিক কাঠামোর মধ্য দিয়ে এবং বৈশ্বিক পরিস্থিতির ভেতর থেকে এটার উদ্ভব ঘটে। যেমন ধরেন আপনি যদি বাংলা সিনেমার কথা চিন্তা করেন, এটাও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট মেক করতে পারে যে সে কোন কাঠামোর মধ্য দিয়ে তৈরি হয়। যেমন ধরেন আমরা দেখি যে বাংলা সিনেমার মধ্যে, মানে আগে দেখতাম, এখন তো বাংলা সিনেমা সেই অর্থে নাই, যে খুব গরিবের ছেলে বড়লোকের মেয়ের প্রেমে পড়েছে। তো এইটা যখন আপনি সিনেমায় দেখেন, তার মানে হচ্ছে যে সমাজে একটা ওয়েলথ গ্যাপ আছে। চৌধুরী সাহেব উপরতলা থেকে নিচে হেঁটে হেঁটে নামেন,
ধীরে ধীরে এই যে সিঁড়িটা যেটা যেটা দিয়ে চৌধুরী সাহেব নামেন এবং আপনাকে উপরে উঠতে হবে, এই সিঁড়িটা আসলে যে আপনার মানে সমাজের যে আহ, ধাপগুলো, সেই ধাপগুলোই নির্দেশ করে দেয়। তো আমি যখন বাংলা সিনেমা দেখি তখন আসলে আমি সমাজকেই দেখি, আমি রাষ্ট্রকে দেখি, আমি বৈশ্বিক পরিস্থিতিকে পড়ি। এরকম ভাবে বাংলাদেশি ইংলিশ ফিকশনও, ইংলিশ নভেল, সেও আসলে বৈশ্বিক পরিস্থিতিরকেই বিভিন্ন রকম কমেন্ট করে আর কি তার তার উপর। এবং আমি এটাকে সাংস্কৃতিক, রাষ্ট্রীয় এবং যে সমাজ কাঠামোর সিম্পটম হিসেবে দেখতে পারি। যে কোনো কিছুই তো আসলে সিম্পটম, কোনো কিছু আইসোলেটেড অবস্থায় হয় না। তো আমি যখন এই ইয়েকে পড়ছি, এই নভেলগুলো পড়ছি, আমি আসলে রাষ্ট্রকে পড়ছি, আমি আসলে সংস্কৃতিকে পড়ছি, আমি আসলে পড়ছি হচ্ছে সমাজকে, তাই না, বা বিশ্বকে। এই এভাবে করে জিনিসটা দেখাই ভালো আর কি। তো এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্রিটিক তারা বাংলাদেশে ইংলিশ রাইটিং এর এক ধরনের এফ্লোরেসেন্স দেখছেন। সেটা আপনি দেখতে পারবেন অধ্যাপক কায়সার হকের কাজে, বা অধ্যাপক ফখরুল আলমের কাজে। তারা মনে করেন যে বাংলাদেশি ইংলিশ ফিকশন নভেল বিশেষত এক ধরনের একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে ফুল ফুটে ওঠার যে অবস্থা, যে ফুল ফুটে ওঠার মুহূর্ত, যে এফ্লোরেসেন্স, সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ এটার যে গতি এবং এটার যে গতি, সেটা বেগবান হচ্ছে, সেটা আমরা বলতে পারি। আমরা দেখি একটু 2015 সালে কায়সার হক এই ক্যাটাগরি অফ লিটারেচার নিয়ে কি বলেছেন। তিনি আসলে যে কমেন্টটা করেছেন সেটা সম্পূর্ণ বাংলাদেশি ইংলিশ রাইটিং ইন ইংলিশ নিয়ে। তিনি বলেন যে দেখেন আপনারা যদি কোটটা, what do Bangladeshi writers in English have to show so far? Not much, perhaps, compared to India or even Pakistan. But there is a sudden efflorescence after decades in which lone individuals keep up their effort in uncongenial circumstances. তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল থেকে নেয়া, যার নাম দ্য হিজরা কামস ইন ফ্রম দ্য হিট অ্যান্ড ডাস্ট। তো এই এই যে এফ্লোরেসেন্স, এই যে ফুল ফুটে ওঠা, সেটার কারণ হিসেবে আমি কয়েকটা জিনিসকে ভাবি। সেটা হচ্ছে প্রথমত যে এক্সপ্লোরেশন অফ বাংলাদেশ অ্যাজ এ নেশন স্টেট, যেটা বললাম, যে বাংলাদেশি ইংলিশ নভেলিস্ট যারা আছেন তারাও এই প্রশ্নকে, জাতিরাষ্ট্রের প্রশ্নকে গুরুত্বপূর্ণ বলেই মনে করেন। এবং এবং তারাও এই কনভারসেশনে এনগেজ করতে চান। আপনি তাদেরকে হয়তো, বাংলাদেশি মধ্যবিত্ত সমাজ তাদেরকে হয়তো একটু বাইরে রাখতে চায়, যেহেতু তাদের মার্জিনালাইজড একটা স্ট্যাটাস আছে, কিন্তু তারাও এই কনভারসেশনে এনগেজ করতে চায় বলে আমার মনে হয়। দ্বিতীয়ত, যে 90-এর শতকে, যে 90-এর দশকে যে নিউ লিবারাল ডেভেলপমেন্ট ঘটেছে বাংলাদেশে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে, ইংলিশ মিডিয়াম মানে প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হয়েছে, যার মিডিয়াম হচ্ছে ইংরেজি, এবং বাংলাদেশের সাথে বিশ্বের এক ধরনের যোগাযোগ তৈরি হয়েছে, এটা মোবিলিটি অনেক বেড়েছে। তো এইসব কারণে দেখা যায় যে এই যে ইংলিশ মিডিয়াম এডুকেশন, তার দ্বিতীয় প্রজন্ম এই মুহূর্তে ক্রিয়েটিভ রাইটিং এ এনগেজড আছেন বলে আমার মনে হয়, মোস্টলি, এটা আমার অনুমান। তারপর 2011 সাল থেকে বাংলাদেশে হে ফেস্টিভ্যাল, ঢাকা লিট ফেস্ট ইত্যাদি ইত্যাদি চলছে, যার একটা গভীর প্রভাব আমরা দেখতে পাই, যে আমরা অনেক নতুন লিটারারি ওয়ার্ক দেখতে পাই এর ফলে, যে একটা জায়গা অন্তত আছে যেখানে এসে মানুষ কথা বলবে, যেখানে এসে এই বিষয়ে আলোচনা হবে। এর আগে তো এরকম কোনো কিছু ছিল না।
আমাদের মানে এটা খুব মানে এটা এটা এই দশকেই ঘটেছে। তারপরে আরেকটা ব্যাপার ঘটেছে যেটা আমি মনে করি যে এটাকে এই যে ধারাটাকে এটাকে একটু বেগবান করেছে, সেটা হচ্ছে জিয়া হায়দার রহমানের ইন দ্য লাইট অফ হোয়াট উই নো। এই উপন্যাসটাতে এই উপন্যাসটা ক্রিটিক্যাল অ্যাক্লেইম এত পেয়েছে এবং এতবার এটা বিভিন্ন প্রাইজের জন্য শর্ট লিস্টেড, লং লিস্টেড হয়েছে এবং কিছু প্রাইজ পেয়েছেও। তো এটার ফলে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলে আমার মনে হয় বাংলাদেশি ইংলিশ নভেলিস্টদের। তো এই এই ব্যাপারগুলো আমি দেখছি যে আছে। তারপর আমি একটুখানি যদি এটাকে একটুখানি এই এই যে ক্যাটাগরি অফ লিটারেচার যেটা বাংলাদেশি ইংলিশ নভেল, এটাকে যদি আমি একটুখানি থিওরাইজ করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে কাইসার হক আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা মেটাফর দিয়েছেন ওই একই আর্টিকেলে। তিনি বলছেন, when asked to write a piece on Bangladeshi writing in English, I cast around for an image that might help me to define it. The hijra promptly came to mind. তো এই যে মেটাফর কাইসার হক বেছে নিয়েছেন, এটার কারণ গুলো খুব মানে তিনি যে কারণ দেন সেগুলো খুবই ইন্টারেস্টিং। আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে মানে মেইন স্ট্রিমের মানে যাকে আমরা স্বাভাবিক মানুষ বলতে পারি, স্বাভাবিক মানুষদের মধ্যেই এই যে হিজড়া মানুষরা তারা বিচরণ করেন, কিন্তু স্বাভাবিকে মানে মেইন স্ট্রিমের মধ্যে থেকেও তাদের ইয়েটা হচ্ছে স্টেটাস হচ্ছে খুবই মার্জিনালাইজড। তারা ধরেন একটা সময়ে ভোট দিতে পারতেন না, কয়েকদিন আগে শুনলাম হচ্ছে তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইয়ে করতে পারবেন, এখন থেকে শিক্ষা নিতে পারবেন। আমি জানতাম না যে তাদের শিক্ষাও আমরা আসলে দেই না, তাদের ভোটাধিকার ইত্যাদি ইত্যাদি ব্যাপার মানে এই তারা এখন অ্যাকসেপ্টেড হয়ে আসছেন। আবার তারা কিন্তু মার্জিনালাইজড, কিন্তু তাদের আশীর্বাদ আমাদের দরকার হয় যখন আমাদের একটা শিশু জন্ম নেন বা একটা বিয়ে হয়, তখন আমরা তাদের আশীর্বাদ নেই, মনে করা হয় যে তারা খুব আনফরচুনেট এবং আনলাকি, কিন্তু তারা দে ব্রিং লাক। তো এরকম আর কি ব্যাপারটা। এবং বাংলাদেশি ইংলিশ ফিকশন রাইটাররাও সেই সময় ইয়ে হন, আশীর্বাদ হিসেবে গণ্য হন যখন তারা ট্রান্সলেটর হিসেবে কাজ করেন। তারা নিজেদের ক্রিয়েটিভ রাইটিং নিয়ে কথা যখন আসেন আমাদের সামনে উপস্থাপন করেন, তখন আমরা তাদেরকে গুরুত্বপূর্ণ যে ইয়েটা অ্যাটেনশনটা সেটা আমরা দিই না। তারা যখন আমাদের বাংলা লিটারেচারকে ট্রান্সলেট করেন ইংরেজিতে, তখন আমাদের খুব ভালো লাগে, তখন সেটা একটা আশীর্বাদের মতো। আবার কাইসার হক এটাও দেখিয়েছেন যে দীর্ঘ সময় ধরে হিজড়ারা যেমন পুরোপুরি মার্জিনালাইজ ছিলেন এবং মানে একটা খুব অল্প একটা পরিসর হলেও এখন তাদের জন্য খুলে গেছে, তারা গৃহীত হচ্ছেন সমাজের মধ্যে, সেটাও বাংলাদেশি ইংলিশ ফিকশনের ক্ষেত্রে ঘটেছে। তো কাইসার হক অত্যন্ত বড় কবি, যার ফলে একটা মেটাফরের মধ্যে দিয়ে অনেক কিছু একসাথে এনে উপস্থাপন করতে পেরেছেন। তো কাইসার হকের যে কথাগুলো সেগুলো যে মেটাফর দিয়ে যে ধরনের বাংলাদেশি ইংলিশ ফিকশনকে যেভাবে করে উনি ডিফাইন করেছেন, সেটা আমরা আরেকটু যদি সামনে যাই তাহলে দেখা যাচ্ছে যে হেটেরোটোপিয়ার কনসেপ্ট দিয়েও এটাকে খানিকটা ডিফাইন করা যেতে পারে। যেমন হেটেরোটোপিয়া যদি মানে আমি জানি যে আপনারা জানেন, তারপরেও বলছি যে হেটেরোটোপিয়া হচ্ছে এমন একটা স্পেস, এটা হতে পারে ডিসকার্সিভ, হতে পারে কালচারাল, হতে পারে রিয়েল ফিজিক্যাল স্পেস। এই স্পেসে এই স্পেসটা অপর হিসেবে থেকে যায়, আদার হিসেবে থেকে যায়, সবসময় এটা আদার হিসেবে থেকে যায় তার পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে। তিনি হেটেরোটোপিয়ার একটা চমৎকার উদাহরণ দিয়েছেন যে একটা বোট, যে বোটের কোনো স্পেসিফিক অবস্থান নেই, এটা
পারিপার্শ্বিকের প্রেক্ষিতে এটা হচ্ছে মোবাইল না। তো ফুকো বিভিন্ন রকম টাইপের হেটারোটোপিয়ার কথা বলেন। এই টাইপগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই যে বাংলাদেশি ইংলিশ নভেলের যে ক্যাটাগরিটা সেটা আসলে এই দুটো, বা বাংলাদেশি ইংলিশ রাইটিং এর যে ক্যাটাগরিটা সেটা দুটো ক্যাটাগরিতে, দুটো টাইপের মধ্যে ফিট ইন করে। একটা হচ্ছে যে হেটারোটোপিয়া অফ ডিভিয়েশন। আমরা মনে করি যে বাঙালি মানুষ ইংরেজিতে লিখবে না, বাংলাদেশে ইংরেজিতে সাহিত্য চর্চাকেই একটা ডিভিয়েশন বলে মনে করা হয়। আমাদের এখানে একটা খুব জনপ্রিয় উদাহরণ আছে যে মধুসূদন দত্ত ইংরেজিতে সাহিত্য রচনা করতে গেছিল, তারপরে ইংরেজির তখনকার মানুষ তাকে খুব একটা দাম দেয়নি, সে তখন বাংলায় এসে সাহিত্য রচনা করেছে। তো এটা খুব মানে বাংলায় ফিরে আসা, এটা একটা কশনারি টেল হিসেবে আমাদেরকে বলা হয়। যে কেউ যদি ইংরেজিতে লিখতে যান তাকে বলা হবে যে যে ভাই কি মধুসূদন অবা নাকি। তো এরকম একটা ব্যাপার আছে। তো এটা একটা হেটারোটোপি অফ ডিভিয়েশনও বটে। আবার দ্বিতীয়, যদি আপনি একটু মার্ক করা জায়গাটা দেখেন, তাহলে এটা এমন একটা স্পেস, a single place juxtaposing several spaces, এমন একটা স্পেস যেখানে দুই ধরনের বা বিভিন্ন ধরনের স্পেস একসাথে এসে মিলে যায়। যেমন ধরেন বাংলাদেশি ইংলিশ ফিকশন, আপনি যদি এটার দিকে তাকান, এখানে বাংলাদেশ আছে, এখানে ইংলিশ আছে, তাহলে আপনি দুটা স্পেস বুঝতেই পারছেন। তো এইভাবে করে আমরা হেটারোটোপিয়া দিয়েও বাংলাদেশি ইংলিশ ফিকশনের এখনকার স্টেটাস, বাংলাদেশের বৃহত্তর সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামো ইত্যাদির মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। আমি এই বিষয়ে আরো অনেকগুলো কথা বলার ছিল, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে সময় আমাদের সময় আসলে খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমি অন্য আলোচনা শুরু করি এখন। দেখা যাচ্ছে এখন আমি যেটা বলি, যে আমি যেটা শুরুতে বলেছিলাম যে বাংলাদেশি ইংলিশ নভেল গুলো বাংলাদেশি ন্যাশনালিস্ট যে ন্যারেটিভ সেটার সাথে কোনো না কোনো ভাবে এনগেজ করে, নেগোশিয়েট করে। এটাকে সে এগ্রি করতে হয় বা ডিসএগ্রি করতে হয়, মানে এটার কোনো এক ধরনের একটা রূপ সে কোনো না কোনো ভাবে, এটা হচ্ছে এলিফ্যান্ট ইন দ্য রুম, এটাকে নেগোশিয়েট না করে আসলে কারো পক্ষে হিস্ট্রির কোনো ন্যারেটিভ উপস্থাপন করা সম্ভব না। ধরেন আমি যদি এখন বুঝতে চাই যে এই যে ন্যাশনালিস্ট ন্যারেটিভ বলে যে জিনিসটা আমি বলছি, যেটা এটা স্কুলের টেক্সট বুকে পাওয়া যায় এবং এটা পপুলার মিডিয়াতেও এর বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন থাকে। স্কেলেটনটা পাওয়া যায় স্কুলের টেক্সট বুকে বা মিউজিয়ামে। এই দুটো জায়গাতে মোটামুটি ভাবে হিস্ট্রিকে একটা কনক্রিট, নিট, বাইট সাইজড একটা ইয়ে করা হয়, একটা প্রকাশ, উপস্থাপন, রিপ্রেজেন্টেশন করা হয়। তো এটার বিভিন্ন ধরনগুলো যদি আমরা একটু বুঝতে চাই, এটা কি ধরনের ন্যারেটিভ সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমি একটু দেখতে পাই যে আমি এখানে ন্যারেটিভটার পুরো জিনিসটারই একটা বিভিন্ন ধরনের টেন্ডেন্সি গুলো এখানে ইনিউমারেট করে রেখেছি। তো আমি দেখতে পাই যে এই ন্যাশনালিস্ট ন্যারেটিভটা হচ্ছে এক ধরনের, এটা একটু এপিকের মতো, মহাকাব্যিক। এখানে আমরা জয়গাথার একটা বর্ণনা দিই, এখানে আমরা একটা স্ট্রাগলের কথা বলি, যেটা হচ্ছে রাইচাস স্ট্রাগল। যে বাংলাদেশের মানুষ অনেক আত্মত্যাগের বিনিময়ে তারা একটা দেশ অর্জন করেছে। তো এই যে বর্ণনাটা, এটা হচ্ছে মহাকাব্যিক। এবং এটা দ্বিতীয় পয়েন্টে যদি আসেন, তাহলে এটা একটু রিডাকটিভও বটে। এটা কিন্তু ঘটনার যে বৈচিত্র্য সেটাকে কোনো না কোনো ভাবে হ্রাস করে দেয়, এটাকে কমিয়ে নিয়ে আসে। কারণ ঘটনার বৈচিত্র্য নিয়ে তো আসলে এরকম একটা ন্যারেটিভ উপস্থাপিত হতে পারে না। তখন এ কি করে, এই ন্যারেটিভটা করে যেটা, সেটা হচ্ছে সিলেক্ট করে। সে কিছু জিনিস রাখে, কিছু জিনিস বাদ দেয়। যে জিনিসগুলো তার ইতিহাসের যে ঘটনাগুলো তার জন্য অস্বস্তিকর,
সেগুলো সে বাদ দেয়। যেমন 47 মানে দেশভাগ আমাদের জন্য খুব অস্বস্তিকর একটা ব্যাপার, বা যারা যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের জন্য। কারণ দেশভাগের ঠিক আগেই আমরা পাকিস্তান চেয়েছিলাম 46-এর নির্বাচনে, ইত্যাদি ইত্যাদি। যদি আপনারা দেখেন, আমরা সবাই পাকিস্তান হতে চেয়েছিলাম। আবার দেশভাগের ঠিক কয়েক বছর পরেই আমরা পাকিস্তান হতে চাইনি, এরকম আর কি। তো এটা 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 সিলেক্টিভ। তো পার্টিশন নিয়ে দেখবেন যে বাংলাদেশের মেইন স্ট্রিমে তেমন কোনো কথা হয় না। এর কারণ হচ্ছে এটা, এবং এটা ইউনিপার্সপেক্টিভাল, এটা একটা পার্সপেক্টিভ থেকে বলা হয়। কারণ এই ন্যারেটিভটা আসলে মানে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের যে তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলা। এটা সব ক্ষেত্রে সব দেশের ন্যাশনালিস্ট ন্যারেটিভই তাই হয়ে থাকে বলে, বিশেষত পোস্ট কনফ্লিক্ট নেশন স্টেট গুলোর ন্যাশনালিস্ট ন্যারেটিভ এরকম হয়ে থাকে। এবং এটা সামওয়াট চাটনিফাইড। আমরা এই চাটনিফিকেশন বা চাটনিফাইং এর যে আইডিয়াটা, সেটা আসলে সালমান রুশদির ন্যারেটিভ থেকে পাই। যে ন্যারেটিভে দেখা যায় যে চাটনিতে আমরা কি করি, যে আমরা একটুখানি কোনো এলিমেন্ট একটু বাড়িয়ে দেই, কোনো এলিমেন্ট একটুখানি কমিয়ে দেই। ধরেন আপনি মিষ্টি বাড়িয়ে দিলেন, টক কমিয়ে দিলেন, কিছু ঝাল যোগ করলেন, এরকম আর কি। তো এরকম একটা ন্যারেটিভ সালমান রুশদির ম্যাজিক্যাল রিয়েলিস্ট কাজে পাওয়া যায় বলে আমরা জানি। কিন্তু আমি দেখি যে এই যে ন্যারেটিভটা, যেটা ন্যাশনালিস্ট ন্যারেটিভ, সেটাও খানিকটা চাটনিফাইড। সেখানেও আমরা দেখি যে কিছু কিছু এলিমেন্টকে খুব প্রমিনেন্টলি হাইলাইট করা হয়, কিছু কিছু এলিমেন্টকে আবার কমিয়ে দেওয়া হয়। তারপরে এটা টোন যদি আমরা একটুখানি দেখি, তাহলে দেখা যাবে যে এটা একটা মিথিক একটা ব্যাপার আছে, একটা পৌরাণিক আবহর মতো তৈরি করে। সেটা কিভাবে, ধরেন যে আগস্ট তো শোকের মাস। আগস্ট তো এমনিতে আগস্ট কিছু না, এমনিতে আগস্ট শুধু একটা মাস, কিন্তু এটার যে শোকের আবহ, সেটা আমরা বিভিন্ন কবিতা বা বিভিন্ন রিপ্রেজেন্টেশন ইত্যাদির মাধ্যমে তৈরি করি। ধরেন জিয়াউর রহমান কালো চশমা পরেন, তো কালো চশমা তো অনেকেই পরেন, এটার সেরকম কোনো ইটসেলফ এটার কোনো অর্থ নাই, কিন্তু জিয়াউর রহমানের কালো চশমাটাও এখন বাংলাদেশের ন্যাশনালিস্ট ন্যারেটিভে একটুখানি ওমিনাস একটা ব্যাপার হিসেবে দাঁড়িয়েছে। এরকম প্রচুর উদাহরণ দেওয়া সম্ভব। এবং এখানে দেখবেন যে এটা এটা খুবই বাইনারিস্টিক। এটাই হচ্ছে এটার মূল বৈশিষ্ট্য বলে আমি মনে করি। এটা বাইনারিস্টিক এই অর্থে যে এটা আপনার সরি বাইনারিস্টিক এই অর্থে যে এটাতে আপনার শত্রু এবং মিত্র, গুড এন্ড ইভিল একেবারে পরিষ্কার ভাবে চিহ্নিত করা। যেমন ধরেন বাঙালি হচ্ছে ভালো, পাকিস্তানি হচ্ছে খারাপ, বা বাঙালি ভালো, বিহারি, বাঙালি বিহারি, এই বাইনারি আছে। বা ধরেন মুক্তিযোদ্ধা রাজাকার, সেই বাইনারি আছে। তারপর এরকম অনেকগুলো বাইনারির উপর, এবং এই বাইনারি গুলো একেবারে পরিষ্কার যে আপনি মানে পাকিস্তান আর্মি মানে হচ্ছে খারাপ, এরকম আর কি ব্যাপারটা। আমি বলছি না যে এর সাথে মানে ব্যাপারটা হচ্ছে খুবই বাইনারিস্টিক। এখানে কোনো ক্যারেক্টার থাকে না বলে, এখানে শুধু ফিগার থাকে। ক্যারেক্টার থাকে না বলে এটাকে এই ন্যারেটিভে সব ক্যাটাগরি হয়ে যায়। আচ্ছা, তারপরে এটার যে স্কোপ, সেই স্কোপটা হচ্ছে খুবই প্যারোকিয়াল। আপনি যদি দেখেন যে বাংলাদেশের উদাহরণ যদি দেই, তাহলে যে আমাদের দেশের যে ন্যাশনালিস্ট ন্যারেটিভ, সেটা আমাদের দেশের ভেতরেই চলে। এটা আমাদের দেশের মানুষই এটাকে সত্য বলে ধরে নেন। এটার যে স্কোপ, এখানে আমরা এটাকে ঠিক বৈশ্বিক পরিস্থিতির সাথে সেই অর্থে যুক্ত করার চেষ্টা করি না। তখন ৭১-এর বৈশ্বিক পরিস্থিতি কি ছিল ইত্যাদি ইত্যাদির সাথে সেই অর্থে যুক্ত করার চেষ্টা করি না। এটাকে একটা লোকাল ওয়ার হিসেবে, সংকীর্ণ একটা জিনিস হিসেবে আমরা উপস্থাপন করি। সেটা আছে। এটার অনেকগুলো সমস্যা দাঁড়ায় এর ফলে। তারপরে এর পারপাসটা কি? এর পারপাস হচ্ছে যে রুলিং ক্লাস
সেই রুলিং ক্লাসের সেই রুলিং ক্লাসকে বারবার ক্ষমতায় আনা, তাদের ক্ষমতাকে পারপেচুয়েট করা, পারপেচুয়েশন অফ স্ট্রাকচারস অফ পাওয়ার। তো এই জিনিসগুলো ঘটে থাকে ন্যাশনালিস্ট ন্যারেটিভ অফ বাংলাদেশি হিস্ট্রিতে। এবং এইগুলোর সাথে নাদিম জামান কিভাবে করে ইয়ে করেন, কিভাবে করে হয়তো ডিফার করেন বা কিভাবে সেটাকে নেগোশিয়েট করেন, সেটা আমি একটুখানি দেখতে চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অনুপম, যে আমাদের সময় অনেকখানি হয়ে গেছে এবং আমি আমি আমার মনে হয় যে আমার নির্ধারিত 1 ঘন্টার চেয়ে খানিকটা বেশি সময় নেব, না হলে এই আলোচনাটাকে একটু র্যাপ আপ করে আনা সম্ভব হবে না। আমি নাদিম জামানের নভেলে এখনো ঢুকতে পারিনি। এটা কি ঠিক আছে অনুপম? আপনি আমাকে একটু জানাতে পারবেন প্লিজ? হ্যাঁ, ঠিক আছে, আপনি নেন, আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাঙ্কস। তো আমরা একটুখানি নভেলের দিকে যদি তাকাই, আমি যেই টেন্ডেন্সি গুলো, ন্যাশনালিস্ট ন্যারেটিভের যে টেন্ডেন্সি গুলো, সেই টেন্ডেন্সি গুলোই আমি সেই টেন্ডেন্সিকে কেমন করে নেগোশিয়েট করেন নাদিম জামান, নেগোশিয়েট করেন তার ইন দ্য টাইম অফ দ্য আদার্স নভেলে, সেটা আমি দেখাবো। কিন্তু তার আগে আমি এই নভেলের একটুখানি প্লট নিয়ে কথা বলতে চাই। আমার ধারণা যে এই নভেলটা বেশি মানুষ পড়েন নাই, তো তাদের একটুখানি গল্প সম্পর্কে ধারণা না থাকলে হয়তো আলোচনাটা ফলো করা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো এটার প্লটটা যদি আমি একটু অল্প কথায় বলি, তাহলে উপন্যাসটা শুরু হয় একটা ক্যারেক্টার যার নাম ইমতিয়াজ, সে ঢাকায় আসা নিয়ে। তো তিনি ঢাকায় আসছেন কারণ তার আর্থিক অবস্থা খুব খারাপ। তিনি তার যে স্ত্রীর বড় ভাই, তার কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা ব্যবসা করার জন্য ধার নিয়েছিলেন। তিনি ধারণা করেছিলেন যে তার একটা প্রমোশন হবে, তিনি ব্যাংকে চাকরি করেন, তার প্রমোশন হবে, তো প্রমোশন পেয়ে গেলে টাকাটা ফেরত দিয়ে দেবে। দেখা গেল যে প্রমোশন হলো না, তাকে সুপারসিড করে একজন পাঞ্জাবি, যিনি আবার ব্যাংকের ম্যানেজারের শালা, তাকে ওই ইয়েটা দিয়ে দেওয়া হয়, ওই পজিশনটা দিয়ে দেওয়া হয়। সুতরাং ইমতিয়াজ এখন যেটা করতে চান সেটা হচ্ছে, তার ঢাকায় একটা বাড়ি আছে যেটা তার মা তার জন্য রেখে গেছিলেন। সেই বাড়িটাই তিনি বিক্রি করে তার টাকাটা ফেরত দিতে চান। কারণ এই স্ত্রীর যে বড় ভাই, সে খুব ঝামেলাবাজ ক্যারেক্টার। তো ইমতিয়াজ ঢাকায় আসে ট্রেনে করে, সে এসে ওঠে, তার স্ত্রীর নাম লুবনা, সে ওঠে হচ্ছে তার বাবার বন্ধু কামরুজ্জামান এবং তার স্ত্রী আয়শা চৌধুরী তাদের বাড়িতে। সেখানে সে দেখে যে একটা ছাত্রলীগের কিছু অ্যাক্টিভিস্ট, যে আয়শা চৌধুরী আগে ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করতেন অল্প সময়ের জন্য পার্ট টাইম, সেখানে ওদের সাথে পরিচয় এবং ওনার কাছে বিভিন্ন পরামর্শ করতে আসে তাদের জন্য আন্দোলনের ব্যাপারে। এই যে ইমতিয়াজের আশা, সেটা হচ্ছে 7ই মার্চের পর, কিন্তু ভুট্টো এবং শেখ মুজিবের আলোচনার আগে। তো হয়তো 8-9 এই সময়ে, কোন একটা সময়ে তিনি ঢাকায় এসেছেন বলে আমি ধারণা করি আর কি। তো এই এই যে এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ক্যারেক্টারের সাথে পরিচিত হলাম। তারপরে একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যার নাম হচ্ছে জাজ মুবারক। তিনি একজন বিহারি জাজ, কিন্তু তিনি কোনোভাবেই নিজেকে বিহারি বলবেন না, তিনি বলবেন যে তিনি বাঙালি। তো তিনি একটা পার্টি থ্রো করেন। এখানে পাকিস্তান আর্মিতে নতুন একজন ক্যাপ্টেন এসে যোগদান করেছেন মানে এখানে পোস্টেড হয়েছেন। তার নাম শওকত, তার স্ত্রী আমরিন। তারা নতুন এসছেন বলে ওদের সম্মানে একটা পার্টি দিয়েছে। ওখানে সমস্ত গুরুত্বপূর্ণ যে পাকিস্তান আর্মির যে টিক্কা খান, রাও ফরমান আলী, তারা সব এসে ওখানে ওই পার্টিতে এসছেন। ওখানে ইমতিয়াজও গেছে, কামরুজ্জামান এবং আয়শা চৌধুরী তারাও গেছে। ওখানে আরো গেছে হেলেন ও লিরয় বলে একজন
জার্নালিস্টই আমরা বলতে পারি, মানে বোঝা যায় না আসলে ঠিক যে তারা ঠিক জার্নালিস্ট নাকি জার্নালিস্ট না, নাকি জার্নালিস্ট মানে জার্নালিস্ট হওয়ার খেলাটা খেলে। আচ্ছা, তো এর এর ঠিক পরে, এই পার্টের কিছুক্ষণ পরে, কিছুদিন পরে দেখা যায় যে অপারেশন সার্চ লাইট ঘটে। সেখানে আমরা একটা মেজর ক্যারেক্টারের সাথে পরিচিত হই, যিনি হচ্ছেন মেজর শাহবাজ। এবং মেজর শাহবাজ এই অপারেশনকে লিড করেন। তার 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 মানে তার নিচে কাজ করেন হচ্ছে শওকত, যে যার সম্মানে জাজ মুবারক পার্টিটা থ্রো করেছিলেন। তো ওখানে আমরা ম্যাসাকার দেখি, এবং এই ম্যাসাকার আমরা বিভিন্ন ভাবে সম্পূর্ণ নভেলেই দেখব, যে পুরো গ্রামের মানুষ, পুরো গ্রাম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, গ্রামের মানুষকে নৌকোয় তুলে ব্রাশ ফায়ার করে মেরে দেওয়া হয়েছে। তারপরে আমরা কনসেন্ট্রেশন ক্যাম্পে টর্চার করা হচ্ছে সেগুলো দেখি, আমরা রেপ এগুলো দেখি, সম্পূর্ণ নভেল জুড়ে দেখি। এগুলো এত বেশি বর্ণনা এগুলোর, যেখানে আমি আলাদা আলাদা করে কোথাও লিখিনি এর ব্যাপারে। তারপরে আমরা দেখি যে 25শে মার্চ রাত যখন ম্যাসাকারটা হলো, তারপরে বিদেশি সাংবাদিক যারা আছে তাদেরকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ইত্যাদি থেকে বের করে দেওয়া হচ্ছে। তো ওখানে এই যে হেলেন এবং তার যে হাজবেন্ড ওয়াল্টার, তারা কোনোভাবে ওই ডিপোর্ট করা থেকে বেঁচে যান। এবং ওখানে আমরা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সও দেখি তারপরে। তো এই বর্ণনার পরে আমরা আবার দেখি হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা রেজিস্ট্যান্স পুট আপ করছে, ওখানে কাদেরিয়া বাহিনী ইত্যাদি ইত্যাদি আমরা দেখি। কাদেরিয়া বাহিনীর আন্ডারে কিভাবে করে যে ছাত্রীরা আয়শা চৌধুরীর কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতেন তাদের অ্যাক্টিভিজমের সম্পর্কে, তারাও ওই কাদেরিয়া বাহিনীর সাথে যুক্ত হয়ে যান। তারপরে আমরা দেখি যে জাজ মুবারক, যে বিহারি জাজের কথা আমি বলছি, বিহারি বাঙালি জাজের কথা আমি বলছিলাম, তিনি একটা সমস্যায় পড়েন। সেটা হচ্ছে যে দুজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধার ছেলে, তারা একটা ঘটনা ঘটিয়েছে, ঘটনা ঘটিয়ে, মানে খুব মেজর ঘটনা না, একটা পটকার মতো ফুটিয়েছে। তো সেটা ফুটানোর পরে ওদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। এখন একটা ওনার উপর একটা প্রেশার আছে যে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, কিন্তু উনি জানেন যে এটা মৃত্যুদণ্ড পাওয়ার মতো কোনো ঘটনা না। তো তিনি ওদেরকে আসলে 2 মাসের প্রবেশন দেন। তো এই যে 2 মাসের প্রবেশন দেওয়ার পরে ওই ছেলে দুটোকে নিয়ে যাওয়া হয় হচ্ছে ইয়েতে, জেলখানায়, এবং জেলখানায় নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ওদেরকে মেরে ফেলা হয়। কে মেরেছে, কি হয়েছে না হয়েছে কেউ জানে না, কিন্তু বলা হয় মেরে ফেলা হয়েছে। পোস্টমর্টম এটা সুইসাইড হিসেবে রিপোর্ট করা হয়। তো ওখানে এই ঘটনাগুলোর আরো সাথে আরো দেখা যায় যে ওয়াল্টার এবং হেলেন, তারা তারা তো স্কেপ করে গেছিলেন, এবং তারা বাংলাদেশকে নিয়ে এবং রেজিস্ট্যান্সকে নিয়ে একটা স্টোরি লিখতে চান, যেহেতু তারা জার্নালিস্ট। তো ওরা একটা সময় এসে এই যে মুক্তিযোদ্ধার যে ছোট গ্রুপটা, তাদেরকে একটা ব্যাপারে হেল্প করে, যে তারা যেন তাদের অস্ত্রগুলো একটা অপেক্ষাকৃত রিস্কি জায়গা থেকে একটু সেফার জায়গাতে সরিয়ে নিয়ে আসতে পারে। তারপর দেখা যায় যে শওকতের যে স্ত্রী এবং যেহেতু সরি ইমতিয়াজের যে স্ত্রী, ইমতিয়াজ তো এসেছিল বাড়ি বিক্রি করতে, এসে আটকা পড়ে গেছে। এখানে তো আর বাড়ি বিক্রি হবে না, যুদ্ধের মধ্যে বাড়ি কিভাবে বিক্রি হবে? সে কামরুজ্জামান এবং আয়েশা চৌধুরীর বাসায় থাকে। তো লুবনা এবং তার স্ত্রী, লুবনা এবং তার যে বাচ্চা টাচ্চা, তাদেরকে ওই বড় ভাই করে কি ঢাকায় নিয়ে আসে, এবং হেলেন এবং ওয়াল্টারের যে স্টোরিটা, সেটা পাবলিশড হয়ে যায় একটা ইয়েতে, একটা নিউজ পেপারে, বিদেশি নিউজ পেপারে, খুব সম্ভবত আমেরিকান। তো হেলেন এবং ওয়াল্টারের স্টোরি পাবলিশ হওয়ার পরে এখানে একটা ঘটনা ঘটে। হেলেন এবং ওয়াল্টার তারা ওই স্টোরির মধ্যে বর্ণনা করেন যে কিভাবে করে একটা ফ্যামিলি, মানে কামরুজ্জামানদের ফ্যামিলি, হয়তো সরাসরি নাম না নিয়ে একটা প্রমিনেন্ট ফ্যামিলি
তারা এই অ্যাক্টিভিস্টদেরকে হেল্প করছে, ফ্রিডম ফাইটার্সদেরকে হেল্প করছে, এইটা আবার ক্যাপ্টেন শওকত পড়েন এবং তার সন্দেহ হয় কামরুজ্জামান চৌধুরীদের প্রতি। তিনি যদিও সন্দেহের উপরে কাজ করেন না, মানে সন্দেহের বশে ওদেরকে হত্যা করে ফেলেন না, কিন্তু এই সন্দেহ, এই যে রিস্কটা তৈরি করা হয়। তারপরে আমরা আরো দেখি গল্পটা একটু সামনে গেলে যে আল বদর বাহিনীর কার্যক্রম দেখতে পাই। তারা একটা লিস্ট তৈরি করেন, এই লিস্টের মানুষদেরকে তারা হত্যা করবেন, আমরা যেটাকে বুদ্ধিজীবী হত্যা বলে জানি। তারপরে সমস্ত যে আবহ সেটার মধ্যে সবখান থেকে রিউমার চলছে যে ইন্ডিয়া যে কোনো সময় এসে যুদ্ধে ইয়ে করবে, অংশ নেবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তারপরে 14 মার্চে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো এবং বুদ্ধিজীবীদের হত্যা করার সাথে সাথে শাহবাজ যে যে শওকতের কমান্ডিং অফিসার, সে নিজেও সুইসাইড করে। এটা আমার মনে হয় যে পারপিট্রেটরদের যে ট্রমা থাকে সেখান থেকে সেই কাজটা করে। একেবারে গল্পের শেষে আমরা দেখতে পাই যে পাকিস্তানি আর্মি অ্যালাইড ফোর্সের কাছে সারেন্ডার করেছে। তারপর মুবারককে, এবং এবং এখানে সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে ওই মুক্তিযোদ্ধাদের একজন গেছিল ওই দুটো ছেলেকে যাদেরকে জাজ মুবারক 2 মাসের প্রবেশন দিয়েছে, তাদেরকে মৃত্যুদণ্ড দেয়নি, তাদের তাদের সুরক্ষার জন্য মানে ইয়ে করতে একটুখানি কথা বলতে গেছিল একজন মুক্তিযোদ্ধা খোকা নামে। তো সে জানতো না যে জাজ মুবারক তাকে ছেড়ে দিয়েছে। সে ওই মুক্তিযোদ্ধা ছেলেটি মনে করেছে যে জাজ মুবারকের যোগসাজশী আসলে ওই দুটো ছেলে কে হত্যা করা হয়। তো এরকম একটা ব্যাপার। তো সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য এই যে বিহারি এবং বাঙালি জাজ, যাকে আমরা খুবই ইয়ে হিসেবে চিনি, যে খুবই মানে বাঙালি বান্ধব, সে তাকে খুন করে ফেলা হয়। তো তারপর বঙ্গবন্ধু ফিরে আসেন এবং ইমতিয়াজ এবং তার ফ্যামিলি চিটাং এর জন্য রওনা হন। যুদ্ধের পরে বাংলাদেশ হয়ে ওঠে। তো এটা হচ্ছে যুদ্ধের 9 মাসের, মোর অর লেস 9 মাসের বা তার চেয়ে খানিকটা বেশি কাহিনী। এবং আপনি যদি ঘটনাগুলো দেখেন তাহলে দেখবেন যে ঘটনাগুলো একটু ছাড়া ছাড়া, এর যে ঘটনাগুলো যে একটা মানে একটা সূত্রে ঘটনা গুলো ঘটে না, মানে এই ন্যারেটিভের, এই নভেলের আসলে সেই অর্থে কোনো মেইন ক্যারেক্টার নাই। ইমতিয়াজ একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, শওকত একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, জাজ মুবারক একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, কিন্তু কোনো সেন্ট্রাল ক্যারেক্টার নাই। সেন্ট্রাল ক্যারেক্টার থাকলে আমরা দেখি যে তার গতি প্রকৃতি, তার অভিজ্ঞতা সমূহ ইত্যাদি নিয়ে যদি আমরা এক্সপ্লোর করি তাহলে পুরো নভেলের প্লটটা পেয়ে যাই। কিন্তু এখানে পুরো নভেলের প্লট পাওয়ার কোনো উপায় নাই। এখানে মূল যে কেন্দ্রীয় চরিত্র, সেই চরিত্র হচ্ছে মূলত বাংলাদেশ, এবং বাংলাদেশের কি কি ঘটছে, বাংলাদেশ নামক যে ভূখণ্ড এবং তার জনগোষ্ঠী, তাদের ক্ষেত্রে তাদের কি কি ধরনের অত্যাচার সহ্য করতে হচ্ছে যুদ্ধের কারণে, সেটা আমরা মূলত এই নভেলের মধ্যে দেখি। যার কারণে প্লটের যে বিভিন্ন ঘটনাগুলো সেগুলো একটু ছাড়া ছাড়া। তারপরে এখন আমরা যেহেতু গল্পটা একটু জেনে নিলাম, সেহেতু আমরা এখন কথা বলতে পারি যে কিভাবে করে যে বাংলাদেশি ইংলিশ নভেল এই এই ব্যাপারটা, বাংলাদেশি ইংলিশ নভেল যেটা নিয়ে আমরা কাজ করছি, যেটা নিয়ে আমরা কথা বলছি এখন, ইন দ্য টাইম অফ দ্য আদার্স, সে কিভাবে আমাদের ন্যাশনালিস্ট ন্যারেটিভকে বিভিন্ন রকম ভাবে একটুখানি ডিফার করে এর থেকে। এই যে ডিফার করে সেটা আসলে ঘটনা প্রবাহের ক্ষেত্রে না। যেমন আমি আপনাকে ঘটনা প্রবাহের ক্ষেত্রে ডিফারেন্স কিরকম হতে পারে আমি একটুখানি বলি। যে ধরেন
যে ন্যাশনালিস্ট ন্যারেটিভে তো কি বলে যে দেশভাগ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না। তখন আমরা যখন যদি একজন নভেলিস্ট দেশভাগকে খুবই প্রমিনেন্টলি হাইলাইট করেন, সেটা এক ধরনের ডিফারেন্স। বা ৭৪-এর যে বলা যেতে পারে ফ্যামিন, সেটা আবার ন্যাশনালিস্ট ন্যারেটিভে নাই। সেটা নিয়ে যদি কেউ কাজ করেন তাহলে এটা একটা ডিফারেন্স হবে। অথবা যদি কেউ বলেন যে জিয়াউর রহমান নিজের ইচ্ছাতে বাংলাদেশের জন্য বাংলাদেশের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিলেন, তাহলে সেটা একটা ডিপার্চার ফ্রম দ্য সেন্ট্রাল ন্যারেটিভ। তো এরকম কোন ডিপার্চার আমরা আসলে দেখি না। আমরা দেখি যে এর যে ডিপার্চার গুলো, এই নভেলের যে ডিপার্চার গুলো, সেই ডিপার্চার গুলো আসলে ন্যাশনালিস্ট ন্যারেটিভের ফিলোসফি থেকে ডিপার্চার। আমরা ঘটনা থেকে ডিপার্চার না। ঘটনা প্রবাহ যেরকম ন্যাশনালিস্ট ন্যারেটিভের ঘটনা প্রবাহ, এই নভেলেও আমরা একই ধরনের ঘটনা প্রবাহ দেখে থাকি, কিন্তু এর ডিপার্চারটা হচ্ছে, আগেই বলেছি, ন্যাশনালিস্ট ন্যারেটিভের যে দর্শন, সেটা থেকে সে বেরিয়ে আসে বিভিন্ন ভাবে। এখন আমাদের এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ন্যাশনালিস্ট ন্যারেটিভ তো একটা হিস্ট্রির বয়ান, আর আমাদের উপন্যাস হচ্ছে একটা উপন্যাস। যেহেতু এটা উপন্যাস, সেহেতু ন্যারেটিভের ক্ষেত্রে ভিন্নতা থাকবেই। যেমন কিছু কিছু ভিন্নতা আছে খুবই গৌণ। একটা আমি বলেছিলাম যে ন্যাশনালিস্ট ন্যারেটিভ হচ্ছে এপিকের মতো, মহাকাব্যিক। সেখানে আবার নভেলে স্বাভাবিকভাবেই ওটা ওই মহাকাব্যিক যে একটা গ্র্যান্ড টোন, সেটা তো রেস্ট্রেইনড থাকবেই। তারপরে যেমন ধরেন এই যে চাটনিফাইড, যেটা আমাদের নভেলটা তো হচ্ছে রিয়েলিস্টিক। একটু ৩ নাম্বার যদি ইয়েটা আপনি দেখেন, সি, এখানে আমি বলেছি যে সরি, সামওয়াট চাটনিফাইড, ন্যাশনালিস্ট ন্যারেটিভটা সামওয়াট চাটনিফাইড। এটা আমাদের নভেলটা যেহেতু ইটস আ ওয়ার্ক অফ রিয়েলিজম, সেহেতু স্বভাবতই সে ওই চাটনিফিকেশনটা করে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ইয়েটা দেখি আমি, ডিফারেন্সটা দেখি, সেটা হচ্ছে যে ন্যাশনালিস্ট ন্যারেটিভটা হচ্ছে রিডাকটিভ। যেহেতু সে সিলেক্টিভ এবং যেহেতু সে পার্সপেক্টিভাল, আমি আগেই বলেছি। কিন্তু আমাদের উপন্যাসটা হচ্ছে এক্সপ্লোরেটরি, সে এক্সপ্লোর করতে চায়। সে সে শুধু সে রিডাকটিভ না, সে সিলেক্ট, ঠিক ওই অর্থে সিলেক্ট করে না। যেমন সেখানে দেখানো হয় যে সব কিছুর সাথেই এক ধরনের পার্টিশনের সম্পর্ক, যোগসূত্র সে আবিষ্কার করে এই ন্যারেটিভে। তো সেটা তো আসলে সে সে সিলেক্টিভ ওয়েতে যায় না। আর এটা নভেলটা হচ্ছে মাল্টি পার্সপেক্টিভাল, মানে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ দেখানো হয়। আমাদের ন্যাশনালিস্ট ন্যারেটিভ যেমন একটা দৃষ্টিভঙ্গি থেকে কথাটা বলা হয়, তেমন তো না। এটা হচ্ছে বিভিন্ন ন্যারেটিভ। যেমন ধরেন আমি আপনাদেরকে উদাহরণ দিই, যে যে জাজ মুবারক বাঙালি বলছে নিজেকে, অথচ সে বিহারি। এই বিহারি পার্সপেক্টিভ আমি আবার ন্যাশনালিস্ট ন্যারেটিভে পাবো না। এখানে একজন পাকিস্তানি মিলিটারি অফিসারের মর্ম যন্ত্রণা সেটা দেখা যাচ্ছে, কিন্তু এইটা তো আমি আসলে ন্যাশনালিস্ট ন্যারেটিভে কখনোই পাবো না। যেমন একজন পাকিস্তানি অফিসারের ওয়াইফ খুব ঘৃণা নিয়ে বলছে যে তোমরা রেপ করো, তোমরা নির্দোষ মানুষকে হত্যা করো। এই পার্সপেক্টিভ গুলো আমরা আসলে কোনোভাবেই আমাদের ন্যাশনালিস্ট ন্যারেটিভে পাবো না, যেহেতু এটা একটুখানি রিডাকটিভ। তো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ বলে আমার মনে হয়। তো তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি দেখি, সেটা হচ্ছে ডিফারেন্স। সেটা আমি দেখি যে আমি বলেছিলাম যে ন্যাশনালিস্ট ন্যারেটিভ হচ্ছে বাইনারিস্টিক। এইখানে এখন আর আর এই এর বিপরীতে গিয়ে এই নভেলে আমি দেখি যে সে আদারকে, অপরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করে বিভিন্ন ভাবে। সে আদারকে এক্সপ্লোর করে, আদার যে আসলে আদার না, আদার যে আসলে সেলফি, সেইভাবে সে সে ওটাকে বিভিন্ন ভাবে এক্সপ্লোর করার চেষ্টা করে। বিশেষত এই জাজ মুবারকের যে ক্যারেক্টারটা, সেটার মাধ্যমে
যে আমেরিকান ক্যারেক্টার গুলো আছে সেগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি বিহারি মানে আপনার মনে হতে পারে আদার, কিন্তু সে আসলে আদার না, সেও আপনার পক্ষেরই। বা আমেরিকান, আমেরিকা তো আমাদের যুদ্ধের বিপক্ষে ছিল, সে তো আমরা আমেরিকানকে বা আমেরিকান মানুষ বা আমেরিকান রাষ্ট্রকে অফেন আমরা এটাকে আদার হিসেবে নির্দেশ করি, কিন্তু ন্যাশনালিস্ট ন্যারেটিভে। কিন্তু এই নভেলে তার থেকে একটুখানি ডিপার্ট করার বিভিন্ন ইয়ে আছে, প্রচেষ্টা আছে। এবং শেষে গিয়ে যে পারপাস যদি আমি দেখি, আমি আগেই বলেছি ন্যাশনালিস্ট ন্যারেটিভের যে পারপাসটা সেটা হচ্ছে দ্য পারপেচুয়েশন অফ দ্য স্ট্রাকচারস অফ পাওয়ার। সেখানে আমি সেটার থেকে একটুখানি সেটার থেকে র্যাডিক্যালি ডিফারেন্ট এই নভেলটা, এই অর্থে যে এটার শুধুমাত্র দুটা পারপাস আমি ইয়ে করতে পারি, আমি অনুসন্ধান করে পেয়েছি। প্রথম পারপাসটা হচ্ছে এটা ন্যাশনালিস্ট বাইনারি গুলোকে ডিকনস্ট্রাক্ট করে দিতে চায়, আর দ্বিতীয়টা হচ্ছে, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে জেনোসাইড যেটা ঘটেছে সেটার যে বিভিন্ন রিজন গুলো, মানে লার্জার রিজন। আমাদের ন্যাশনালিস্ট ন্যারেটিভটা যেহেতু প্যারোকিয়াল, আমরা মানে আমরা আমি একটুখানি বলি এই ব্যাপারটা, সেটা হচ্ছে যে ন্যাশনালিস্ট ন্যারেটিভে এই জেনোসাইডের কারণ হিসেবে দু তিনটা জিনিস নির্ধারণ করা হয়। যে ধরেন আমরা যে ইকোনমিক অপারেশন, সেটা একটা একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক অপারেশন, যেটা যে 70-এ ক্ষমতায় 70-এ ভোটে জিতেছে শেখ মুজিব, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় দেবে না। এই জিনিসগুলোকে ওখানে কারণ হিসেবে নির্দেশ করা হয়। কিন্তু জেনোসাইডের কারণ হিসেবে নাদিম জামান অনেক বেশি এক্সপ্লোর করেন অনেক অনেক ভাবে। আমার কি আরো 5 মিনিট সময় আছে অনুপম, যেখানে আমি এই এই কারণগুলো একটুখানি শেষ স্লাইডে এক্সপ্লোর করতে পারবো? অনুপম, আমাকে কি একটু জানাবেন? হ্যাঁ, ঠিক আছে, আপনি শেষ করেন তাহলে 5 আচ্ছা, মিনিট। তো আমি এটা একেবারে শেষে চলে এসেছি আমি। তো এই যে আমি বলেছি যে এই নভেলের একটা গুরুত্বপূর্ণ এইম হচ্ছে, পারপাস হচ্ছে, এটা জেনোসাইডের কারণকে বিভিন্নভাবে এক্সপ্লোর করতে চায়, এবং ন্যাশনালিস্ট ন্যারেটিভ যে জেনোসাইডের কারণগুলোকে এক্সপ্লোর করে, নির্দেশ করে, সেইখান থেকে তার কিছু ডিফারেন্স আছে। সেটা একটুখানি গুরুত্বপূর্ণ আলোচনা বলেই আমি এটার জন্য একটা আলাদা ইয়ে রেখেছি, আলাদা স্লাইড রেখেছি। তো এখানে যে মূল কারণগুলো নাদিম জামান নির্দেশ করে সেটা হচ্ছে রেশাল এবং এথনিক টেনশনস। আমি অনেকগুলো এখানে উদ্ধৃতি দিয়ে কথা বলার পরিকল্পনা করেছিলাম, সময়ের কারণে করছি না। সেখানে দেখা যাচ্ছে যে পাঞ্জাবি এবং পাঠান তারা নিজেদেরকে মাস্টার রেস বলেন। শুধুমাত্র তারা নিজেদেরকেই মাস্টার রেস বলেন না, এবং তাদের ইয়েতে তাদের যে চিন্তা ভাবনা, সেখানে দেখা যাচ্ছে যে তারা বাঙালি বলে ইয়ে করেন, ওদেরকে ডিসক্রিমিনেট করেন। শুধু বাঙালিদেরকেই না, যে বেলুচি যে সোলজার, তাদেরকেও আসলে বিভিন্ন রকম ডিসক্রিমিনেট করেন। এখানে এথনিসিটি এবং রেস বলে আর কি। নাদিম জামান মূলত রেসের ধারণা ব্যবহার করেছেন। তো ওনারা দেখা যাচ্ছে যে মানে এই রেসের একটা প্রবলেম উনি নির্দেশ করেন, এবং দেখা যায় যে এক ধরনের এক রেস অন্য রেসকে ডিহিউম্যানাইজ করে ফেলছে। আপনি যদি কাউন্ট করেন যে কতবার বাঙালিদেরকে ককরোচ বলা হয়েছে, সেটা একটা মানে অনেকবার হতে পারে আর কি। বা আপনি যদি দেখেন যে কিভাবে করে মানুষকে ডিহিউম্যানাইজড ওয়েতে অ্যাপ্রোচ করেন এখানকার ক্যারেক্টাররা, সেটাও আসলে যেমন মূলত ককরোচ বলে বা ভার্মিন বলে মুক্তিযোদ্ধাদেরকে রেফার করা হয়। তারপরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কারণ নাদিম জামান দেখান, সেটা হচ্ছে যে
নেশন স্টেট যে ধারণাটা, যে স্ট্রাকচারটা, তার নিজের মধ্যেই কিছু ভায়োলেন্স আছে। আমি আগেই বলেছি নেশন স্টেট ফ্রিডমের কথা বলে তৈরি হয়, কিন্তু নেশন স্টেটের ভেতরে কিছু আদার চিহ্নিত হয়ে যায়। আমাদের যেমন সিএইচটির মানুষরা অনেক ক্ষেত্রে আদার হিসেবে ট্রিটেড। তো তারপরে নেশন স্টেট এবং ন্যাশনালিস্ট আইডিওলজির মধ্যেই ভায়োলেন্সের বীজ থেকে যায়। এবং পাকিস্তানের ক্ষেত্রে আরো যেটা সমস্যা হয়েছিল, যেটা আরো এই ঘটনাটাকে কনফাউন্ড করেছে, সেটা হচ্ছে যে এদের ন্যাশনালিস্ট যে আইডিওলজি, সেই আইডিওলজির মধ্যেই একটা ধর্ম জড়িত, ইসলাম, যার ফলে বাঙালিদেরকে হিন্দু বলে ইয়ে করা বা হিন্দুদের মতো বলে আবিষ্কার মানে প্রচার করা বা ভাবা, সেটাও একটা কারণ। তারপরে এটা খুব 3 নাম্বার যে পয়েন্ট, সেটা খুব গুরুত্বপূর্ণ এখানে। আমি সেই অর্থে যদি উদ্ধৃতি দিয়ে এক্সপ্লোর করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে বাইপোলার ওয়ার্ল্ড যেটা ছিল আমাদের এখনকার যে পৃথিবী, যেখানে আমেরিকা একটা খুব গুরুত্বপূর্ণ শক্তিশালী, সবচেয়ে শক্তিধর জায়গায় থাকে, সেই পৃথিবী আর 1971-এর পৃথিবীর মধ্যে কিছু গুণগত পার্থক্য আছে। যে ওখানে ওই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল, কোল্ড ওয়ার হচ্ছে। এটা আসলে নাদিম জামান দেখিয়েছেন যে যে কোল্ড ওয়ারে যে বাইপোলার ওয়ার্ল্ড, যে বড় বড় দুটা শক্তি, তাদের নিজেদের মধ্যে যে রেষারেষি, সেই রেষারেষির চাপে এই ধরনের বাংলাদেশের মতো ছোট ছোট জায়গাগুলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রক্তপাত ঘটে। এটা বৃহত্তর বৈশ্বিক রাজনীতির সাথে এই বাংলাদেশের যে জেনোসাইড, সেটা সম্পর্কিত। আর যে শেষ কারণটা আমি বলবো, অক্সিলারি কারণগুলোর কথা আমি বলবো না, শেষ কারণটার কথা যেটা বলবো সেটা হচ্ছে যে পার্টিশনে যে দেশভাগ যে 47 সালে হয়েছিল, সেখানে যে ভয়াবহ যাকে বলে যে ভায়োলেন্স হয়েছে, ভাতৃঘাতী ভায়োলেন্স, সেই ভায়োলেন্সটা এটা স্পিল করে এসে ইয়েতে পড়েছে, 1971-এ বাংলাদেশের মানুষদের মধ্যে পড়েছে। এই কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ নাদিম জামান তার উপন্যাসে জেনোসাইডের কারণ হিসেবে নির্দেশ করেন। আমি বলছি না যে ন্যাশনালিস্ট ন্যারেটিভে এগুলোর কোনোটা বর্ণিত হয় না, আমি বলছি যে এগুলো ন্যাশনালিস্ট ন্যারেটিভে যেরকম জোর দেওয়া হয় তার চেয়ে অনেক বেশি জোর দিয়ে উপস্থাপন করেছেন নাদিম জামান তার উপন্যাস ইন দ্য টাইম অফ দ্য আদার্স। আমি এখানে আমার বক্তৃতা আর দীর্ঘায়িত করব না, আরো অনেক কথা বলার ছিল, ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় সেই কথাগুলো না বলে চলে গেছি, এই কারণে যে আমার বক্তৃতাকে সংক্ষিপ্ত করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ওসমান, চমৎকার একটা প্রেজেন্টেশন। আমার মনে হয় অনেকগুলো গুরুত্বপূর্ণ আলাপ উঠে আসছে, বিশেষ করে ন্যাশনালিস্ট ন্যারেটিভ, আমাদের অফিসিয়াল হিস্ট্রি যেভাবে বলতে চাই, যেভাবে আমরা এই বয়ানগুলোতে আমরা যেরকম ভাবে দেখি বুঝি জাতীয়তাবাদকে, তার একটা ভিন্ন বয়ান এখানে উপস্থাপিত হলো তাত্ত্বিকভাবে এবং উপন্যাসের ন্যারেটিভেও দেখলাম। আমি এখন চাইবো যে যারা কমেন্ট করতে চান, প্রশ্ন আছে, তারা যদি মাইক অন করেন এবং নিজের পরিচয় দিয়ে কথা বলেন। এখানে আচ্ছা, আমি কি একটা প্রশ্ন ঠিক না, এমনি একটু অবজারভেশন ছিল। হ্যাঁ মাসুফা আপা, ম্যাডামই বলি আপনাকে। না না, আপাই বলো, আমি তো তোমাকে কখনো পড়াই নেই, আমি তোমার আপার মতনই আর কি। তো আচ্ছা, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াই, তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, যখন এবং তুমি আরো বলার এখানে কথা আছে যে উনি নিজেও
বাংলাদেশি ইংলিশ লিটারেচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন গবেষক। ওনার মন্তব্য আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ধন্যবাদ। তো তসিফ, যে টেন্ডেন্সিস গুলা আপনি আলোচনা করছিলেন, যে ন্যাশনাল ন্যারেটিভের এই টেন্ডেন্সিস গুলো আছে, তো মানে থাকার কথা। একটা প্রথমটাই বলেছেন যে মানে গ্র্যান্ড ন্যারেটিভ বা একটা এপিক ন্যারেটিভ টাইপের হওয়ার কথা, কিন্তু মজার বিষয় যে এটা হচ্ছে হওয়ার কথা, কিন্তু আমি আজ পর্যন্ত, আমি জানি না, আমার পড়াশোনা কম, আজ পর্যন্ত মেইন স্ট্রিমের কোনো নভেলই আমি দেখিনি যেখানে আসলে ওই ন্যারেটিভটা ওইভাবে আসছে, ফ্র্যাগমেন্টেড হয়ে আসছে, ঠিক যেমন নাদিম জামানের উপন্যাসটা ফ্র্যাগমেন্টেড হয়ে আসছে। তো হয়তো বা ব্যাকগ্রাউন্ডে আসছে, মানে সিনেমা বলেন বা যে কোনো, মানে শুধু নভেল না, মানে এটা কেন আসলে গ্র্যান্ড ন্যারেটিভ তো থাকা উচিত ছিল। আই এম নট সেইং যে মানে মানে সেটা হয়নি, মানে আজ পর্যন্ত আমি সেরকম সাহিত্যের মানে সেরকম লেখা পড়িনি আর কি, এটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম আর কি, এটাই। সবই ফ্র্যাগমেন্টেড আমি এখানে বা ব্যাকগ্রাউন্ড হিসেবে এসেছে। আচ্ছা, আমি এটা একটুখানি রেসপন্ড করি, তারপরে আরো আলোচনা করা যেতে পারে পরে মাশরুফা আপা। তো আমি আসলে পপুলার মিডিয়া বা আনপপুলার মিডিয়াও সেই রিপ্রেজেন্টেশনের কথা বলি নাই। আমি বলেছি যে ন্যাশনালিস্ট ন্যারেটিভ, হিস্ট্রির যে বয়ান, যেটা আমরা ইয়ে থেকে পাই, যেটা আমরা টেক্সট বুকে পাই, যেটাতে যেটাতে যেটা আমরা পাই হচ্ছে জাদুঘর বা ইত্যাদি যেসব জায়গাকে যেসব জায়গাতে হিস্ট্রিকে ফ্রিজ করার একটা চেষ্টা করা হয় সেখানে। তো এখানে আমি এটার মহাকাব্যিক যে রূপ, সেটা আমি গ্র্যান্ড ন্যারেটিভ আমি বলিনি, আমি বলেছি যে এটার একটা মহাকাব্যিক একটা রূপ, এপিক ন্যারেটিভ বলেছেন। হ্যাঁ, এপিকের মতো এক ধরনের রূপ আছে। এটা দুইটা ক্ষেত্রে আমি এই রূপটা দেখতে পাই। একটা হচ্ছে যে এটা হচ্ছে একটা স্টোরি অফ গ্লোরি। এটা নিশ্চয়ই স্টাইলিস্টিকলি এটা নিশ্চয়ই ইয়ে হবে না, এপিক হবে না। আমি বলছি এপিক লাইক ইন স্পিরিট। তো এটার যে এটা যেহেতু একটা স্টোরি অফ গ্লোরি, এবং এটার গ্লোরি অফ হিরোজ, এই জিনিসগুলো আছে। আপনি তো জানেনই যে আমাদের হিরো কারা, এটা খুবই পরিষ্কার ভাবে জানা যায়। আমাদের হিস্ট্রির যে গ্লোরি, সেটাই ন্যাশনালিস্ট ন্যারেটিভে ইয়ে হয়, রিপ্রেজেন্টেড হয়। আরেকটা যেটা দেখি এপিক হিসেবে, সেটা হচ্ছে যে স্ট্রাগল অফ দ্য রাইচাস স্ট্রাগল, যে আপনি মানে সততার একটা ব্যাপার আছে এখানে, একটা সৎ সাহস নিয়ে একটা জাস্ট ওয়ারে ঝাঁপিয়ে পড়ছেন এবং তার মাধ্যমে ইনর্মাস স্যাক্রিফাইস দিয়ে আপনি আপনি বিজয় ছিনিয়ে নিচ্ছেন, একটা দেশ পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটার যে মানে মানে যে স্পিরিট, যে ফিলোসফি, সেটা কিন্তু আসলে মহাকাব্যিক বলে আমি মনে করি। আমি এটা যে বিভিন্ন অন্যান্য মিডিয়ায়, ধরেন উপন্যাসে, কবিতা ইত্যাদি ইত্যাদি জায়গায়, এটার মানে এটা কিন্তু গ্র্যান্ড ন্যারেটিভ হয়ে ওঠার কোনো উপায় নাই। আপনি যদি উপন্যাসকে মিডিয়াম হিসেবে দেখেন, উপন্যাস এমন একটা মিডিয়াম যে আপনার সেরকম জয়গাথা সে বলে না, সে অনেক বেশি মাটির সাথে ইয়ে আর কি, মানে আমি এই অর্থে বলছি যে অনেক বেশি গ্রাউন্ডেড। ওকে, মাশরুফা আপা, আপনি যদি আরো কিছু বলতে চান। না, ঠিকই বলেছেন। মানে আমিও এই জিনিসটা মানে এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম যে আমাদের ক্রিয়েটিভ রাইটিং এ আসলে কতটুকু মানে মুক্তিযুদ্ধকে কিভাবে আমরা দেখেছি। তো ওটা আমার কাছে মনে হয়েছিল যে আসলেই তো এত বড় একটা ঘটনা, কিন্তু আমাদের সাহিত্যে যেভাবে আসা দরকার ছিল সেভাবে কি এসেছে? ওই যে আপনি যে গ্লোরিটার কথা বললেন, গ্লোরিটা সব পুরা গল্প না, there are a lot of stories, there are a lot of narratives, মানে আমার কাছে মনে হচ্ছে যেভাবে আসা উচিত ছিল সেভাবে আসেনি, সবই হয়তো ব্যাকগ্রাউন্ড,
না হলে ফ্র্যাগমেন্টেড। এটাই আমার একটু দুঃখ, আমি একটু দুঃখ পেয়েছিলাম, এটাই আর কিছু। আচ্ছা, না এখন এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি, এটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে কথাটা। মানে সব সময় যে মুক্ত চিন্তার এবং কথা বলতে পারার এবং কথাকে বা সাহিত্য রচনা করতে পারার যে স্বাধীনতার প্রয়োজন হয়, সেই স্বাধীনতাটা কোনো সময়ই বাংলাদেশে ছিল না, এবং এটা এখন আরো অনেক খারাপ অবস্থায় আছে। তো এরকম একটা পরিস্থিতিতে আহ মুক্তিযুদ্ধের মতো একটা একটা বিষয়, এটাকে এর সমস্ত কমপ্লেক্সিটি নিয়ে একটা ক্যানভাসে ধারণ করাটা খুব রিস্কি। আপনি যদি এখন মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধ শুধুমাত্র দ্য স্টোরি অফ গ্লোরি না, এখানে অনেক এর প্রদীপের নিচেও কিছু অন্ধকার টন্ধকার আছে, হ্যাঁ। তো সেইগুলোকেও তো আপনি আর এক্সপ্লোর করতে পারেন না সেই অর্থে। তো ওরকম বড় ক্যানভাস নিয়ে আপনার একটা উপন্যাস লেখা খুব বা একটা মুভি আমি করা ওই বড় ক্যানভাসের কথাই বলতে চাচ্ছিলাম, যে শুধু তো গ্লোরি না, অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, স্বাধীনতা নেই লেখকদের। তো সেটাই, মানে এত বছর হয়ে গেল, একটা লেখকদের মানে সাহিত্য স্বাধীনতা রচনা নাই হলো না। না, আমি ওটাও আছে, আবার মানে ওরকম ওরকম সাহসী মানুষও খুব বেশি দেখা যায় না আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ মাশরুফা আপা, আপনি ছিলেন এখানে, এসেছিলেন। শাহিন ভাই কিছু বলবেন? হ্যাঁ, আমি সামান্য একটু বলতে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই বলেন। আচ্ছা সৌরভ, তুমি বলছো যে ন্যাশনালিস্ট ন্যারেটিভ অফ বাংলাদেশি হিস্ট্রি, এটার বিভিন্ন আসপেক্টস নিয়ে কথা বলছো, ওটা টোন, স্কোপ ইত্যাদি নিয়ে একেবারে চার্ট করে দেখিয়েছো, হুইচ ইজ গ্রেট। এখন এই তোমার বক্তব্যের শুরুতেই তুমি জাতি রাষ্ট্র নিয়ে একটু কথা বলতে চেয়েছো, এবং অনেকগুলো ছোট ছোট জায়গার কথা বলছো, খুব ভালো লাগছে, সবগুলোতে ক্লিয়ার ছিলাম। ধরো তুমি ক্লিয়ারলি বলছো যে ইন্টারিম গভর্নমেন্ট এটা মানে নিজেই গণতান্ত্রিক না, বেশ চমৎকার। নিউ লিবারেল ডেমোক্রেসি নিয়ে কথা বলছো, হেই ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা অনুরোধ থাকলো যে সেটা আজকে আলাপ এমনিতেই দীর্ঘ হয়ে গেছে বেশ খানিকটা, যদি সেটা পরবর্তী আলাপেও আসার সমস্যা নেই। জাতি রাষ্ট্রের যে ধারণাটা, ধরো ইউরোপে, আধুনিক ইউরোপে জাতি রাষ্ট্রের যে ধারণাটা, সেটা কম বেশি আমরা কংগ্রেস অফ ভিয়েনার পরে 1814-15 যখন ইউরোপের বিভিন্ন মন্ত্রীরা সচিবেরা গেল, তারপরে একটা ভৌগোলিক সীমানা, সীমারেখা, পতাকা, কনস্টিটিউশন, এগুলোর ভিত্তিতে তারা জাতি রাষ্ট্রের যে ধারণাটা ইউরোপ যেভাবে কনসেপ্ট করছে, যেভাবে প্র্যাকটিস করছে, যেভাবে ম্যানিফেস্টেড হয়েছে ওনাদের লাইফে, আমাদের এখানে বিষয়টা মনে হয় ওরকম না। যেহেতু তুমি এই বিষয়টা নিয়ে এই ফিল্ডে কাজ করতেছো, আমি নিশ্চিত যে এই বিষয়ে তোমার কিছু বলার আছে, এবং সেটা যদি মনে হয় দীর্ঘ হবে, পরবর্তী আলাপেও আসতে পারে। আর যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলো, যে যদি বলতে চাও যে জাতি রাষ্ট্রের যে ধারণাটা বাংলাদেশের, এটা তো বেশ কমপ্লেক্স। এখানে তুমি যেটা বললা একটু করে, যে প্রথমে 47-এ যখন দেশ ভাগ হলো, তারপরে আমরা পাকিস্তান থাকতে চেয়েছিলাম, তারপরে বৈষম্যের অনাচারের ভিত্তিতে আমরা আবার বাংলাদেশ হতে চাইলাম। তাহলে কোন ইতিহাসের কোন পর্যায়টাতে আমরা আসলে জাতি রাষ্ট্র হয়ে উঠলাম, সেটা সম্ভবত এই বয়ানে আছে। আর মেটা ন্যারেটিভ নিয়ে যে কথাটা আসছে, এটা নিয়েও যদি আরেকটু বিস্তারিত আলাপ করো। মানে গ্র্যান্ড ন্যারেটিভ তো আসলে তোমার কি মনে হয়, এই আমরা তো একটা ধরো ডিকনস্ট্রাকশন, দিনকে দিন নিজের ক্ষমতা, বিস্তৃতি, পরিধি এগুলা বাড়িয়ে চলেছে। তা আমরা এই যে পোস্ট স্ট্রাকচারালিস্ট কাঠামোর মধ্যে, পোস্ট মডার্নিস্ট কাঠামোর মধ্যে মেটা ন্যারেটিভের বসবাস, তো সেখানে যদি আমরা একটা মেটা ন্যারেটিভ নির্মাণ করতে যাই, যে জিনিস দিয়ে নির্মাণ করব, সেগুলাই তো পিছলাম। ফলে আদৌ কি মেটা ন্যারেটিভ কি সম্ভব বাংলাদেশের ইতিহাসের? এমনিতেই রাজনৈতিক দলগুলা, মানে দোজ হু আর ইন পাওয়ার, তারা বিভিন্ন এজেন্সি ইউজ করে আমাদেরকে এমনিতে সাবডিউ করে রাখে, সেটা তো বলছোই তুমি তোমার আলাপে। তা আদৌ কি মেটা ন্যারেটিভ সম্ভব? মানে সেই স্কোপটা যদি পলিটিক্যালি ধর একটা ফিজিবল কন্ডিশন আমরা পাইলাম,
তাতেও কি কেউ এই ইতিহাসের একটা মহাবয়ান মহাখ্যান কি আসলে তৈরি করতে পারবেন? এইটাও আমার একটা জিজ্ঞাসা। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ, আপনি প্রথম যেটা বলেছেন মানে ন্যাশনালিজম নিয়ে আমি গত ধরেন 2-1.5 বছর ধরে খুবই বিস্তৃত পড়াশোনা করি আর কি। হ্যাঁ, মানে নিজের আগ্রহের জায়গা থেকে বা রিসার্চের জায়গা থেকে আমি একটা পড়াশোনার মধ্যে আছি। তো বাংলাদেশের যে জাতিরাষ্ট্র, সেই জাতিরাষ্ট্র দেখা যায় যে এটা কয়েকটা ঘটনার রিয়াকশন হিসেবে এই জাতিরাষ্ট্র গঠিত হয়েছে। যে আমরা যখন জাতিরাষ্ট্র বলি আমরা তো একটা পলিটিক্যাল এন্টিটির কথা বলি, স্টেট মানেই তো একটা পলিটিক্যাল এন্টিটি না? তো এটা এটা একটা একটা এটা কিছু বৃহত্তর ঘটনার, বৈশ্বিক ঘটনার রিয়াকশন হিসেবে এই জাতিরাষ্ট্র গঠিত হয়েছে বলে আমার মনে হয়। এই জাতির বাংলাদেশের পূর্ব বাংলার মানুষের ভেতর থেকে জীবন যাপনের অভিজ্ঞতার ভেতর থেকে জাতিরাষ্ট্র গঠনের যে চেতনা, সেটা যতটুকু এই জাতিরাষ্ট্রকে গঠনে প্রভাব রেখেছে, কন্ট্রিবিউট করেছে, তার সেই আমি মনে করি যে তার চেয়েও বেশি বা তার সমপর্যায়ের প্রভাব আছে হচ্ছে যে বৈশ্বিক যে লার্জার ইভেন্টস, বিশেষত ওই সময়ে। তো এইটা হচ্ছে এবং এবং জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশ খুবই অভিনব দুটা কারণে। কারণ হচ্ছে এটার ডাবল কলোনাইজেশন এবং এর নিজের যে কলোনাইজিং টেন্ডেন্সি গুলো, এর কারণে এটা একটা জাতিরাষ্ট্র হিসেবে খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় অবস্থান করে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একমাত্র ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ যেখানে আমরা দেখতে পাই, যে রাষ্ট্রে আমরা দেখতে পাই। তো এইসব বিভিন্ন কথা আমি আরো যদি টানি তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল এটাকে বিস্তৃত করা যাবে, কিন্তু এইটুকু জাস্ট বলে রাখি। আর দ্বিতীয় কথা যেটা, যে গ্র্যান্ড ন্যারেটিভের প্রশ্ন, গ্র্যান্ড ন্যারেটিভ কখনোই আসলে ব্যক্তি মানুষের হাতে রচিত হয় না। গ্র্যান্ড ন্যারেটিভ রচিত হয় হচ্ছে একটা প্রতিষ্ঠানের হাতে। আমি এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আমি মাঝে মাঝে ভাবি, কিন্তু আমি এখনো পর্যন্ত বিভিন্ন এভিডেন্স দিয়ে এটাকে সাবস্ট্যান্সিয়েট করি নাই নিজের মনের মধ্যে বা নিজের গবেষণায়। সেটা হচ্ছে যে এপিক যে লেখা, এপিকের মতো বিশাল ক্যানভাসের যে লেখা, সেই লেখাগুলো আগে যেমন আমরা শুনেছি যে হোমার লিখেছে বা এরকম এরকম ব্যাপার, একটা ব্যক্তি মানুষ এই ধরনের বড় ক্যানভাসের লেখা লিখতেন। এই ক্যানভাসের লেখা এখন আর লেখা সম্ভব না। এখন যে এপিকটা লেখা হয়, সেই এপিকটা লেখে হচ্ছে একটা ইনস্টিটিউশন, একটা জাতিরাষ্ট্র, একটা অর্গানাইজেশন। জাতিরাষ্ট্রই মূলত এই এপিকটা লেখে। এটা একটা পরিবর্তিত রূপ এপিকের বলে আমি মনে করি। এটা আপনি যদি স্টেটের গ্র্যান্ড ন্যারেটিভের কথা বলেন, তাহলে স্টেটের পক্ষে বিভিন্ন ডিকনস্ট্রাকটিভ আক্রমণ, পোস্ট স্ট্রাকচারালিস্ট আক্রমণ থাকা সত্ত্বেও গ্র্যান্ড ন্যারেটিভ লেখা সম্ভব। কারণ স্টেটের যে ক্ষমতা আছে, রিপ্রেসিভ অ্যান্ড ইডিওলজিক্যাল, মোর ইম্পর্টেন্টলি ইডিওলজিক্যাল যে ক্ষমতাগুলো আছে, সেই ক্ষমতার কারণে সে একটা কনসিস্টেন্ট বয়ান কনসিভ করতে পারে এবং প্রচারও করতে পারে। যখন প্রচারিত হয়ে যায়, রাষ্ট্রের যে বিভিন্ন অ্যাপারেটাস এটাকে কনসিভ করে এবং প্রচার করে, তখন এটা গণমানুষের অস্তিত্বের অংশ হিসেবে দাঁড়ায়। তো সেই
দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে সত্যিকার অর্থেই গ্র্যান্ড ন্যারেটিভ এখনো পর্যন্ত লেখা সম্ভব, এবং এটা লেখা সম্ভব হচ্ছে নেশন স্টেটের মাধ্যমে। ব্যক্তি মানুষের ক্ষেত্রে যেটা মাশরুফা আপাও বললেন ওখানে যে ফ্র্যাগমেন্টেড ইত্যাদি, উনি একটু হতাশ হয়ে বলেছেন, কিন্তু ফ্র্যাগমেন্টেড ইজ গুড, মানে ফর মি, নট ফর হার পারহ্যাপস। কিন্তু ওইটা আমার মনে হয় যে ফ্র্যাগমেন্টেড আমাদের ন্যারেটিভই আমাদের এখন পর্যন্ত লেখা সম্ভব ইন ক্রিয়েটিভ মিডিয়া। এর বাইরে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, মানে বিয়ন্ড দ্য ফ্র্যাগমেন্টেশন টুয়ার্ডস গ্র্যান্ড ন্যারেটিভ, এই যাত্রা অনিঃশেষ যাত্রা, এবং এটার কোনো শেষ নাই, এটার কোনো সফলতা নাই। Thank you for your questions. আচ্ছা সৌরভ ভাই, আমি একটু বলি আর কি, সেটা হলো ধরেন আলোচনায় এখন ধরেন উঠে আসলো যে এটা আমারই জানার আগ্রহ আর কি, সেটা হলো যে ধরেন আমাদের যে ফিকশন গুলো যারা লিখছে, ফিকশন রাইটাররা, তাদের মধ্যে কি ধরেন এক ধরনের একটা মুক্তিযুদ্ধ নিয়ে একটা রোমান্টিক প্রকল্প তৈরি করার ইচ্ছা থাকে কিনা? কারণ আমরা যেটা দেখি যে, যেমন উনি বলছেন যে মারুফা আপা, উনি এখানে বললেন যেটা, যে উনি একটু হতাশ যে উনি সত্যি বয়ানটা পাচ্ছেন না। ওটা অবশ্য আমরা জানিও না যে মানে সঠিক সত্য বয়ানটা কই, বয়ান তো বিভিন্ন জন তৈরি করে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ধরেন বিষয় নাই তো আমার 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 না এক্স্যাক্টলি সেটাই আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন সাহিত্যের ক্ষেত্রে আমরা তো যেটা দেখি, ধরেন বাংলাদেশ ইংলিশ ফিকশন ইজ কোয়াইট ইমার্জিং কারেন্টলি, ওখানে হয়তো কাজ হচ্ছে। আপনার কথা থেকে বুঝলাম যে কাউন্টার ন্যারেটিভ হিসেবে আমরা পড়তে পারি নাদিম জামানের উপন্যাসটাকে। কিন্তু ধরেন আমাদের যে তথাকথিত উপন্যাসগুলো তৈরি হয়েছে বাংলাদেশে, বাংলা সাহিত্যের মধ্যে বড় বড়, যেমন সৈয়দ শামসুল হক লিখছেন, তারপর আরো বড় বড় ঔপন্যাসিকরা, তাদের মধ্যে কি ধরেন এক ধরনের রোমান্টিক বয়ান তৈরি করার আগ্রহ ছিল কিনা মুক্তিযুদ্ধ নিয়ে? কারণ আমরা যেমন আমি নিষিদ্ধ লোবানের কথা বলতে পারি, যেটাকে পরবর্তীতে পপুলার ফিল্ম করা হয়েছিল, দিলাম, সেখানেও দেখি যে মানে মুক্তিযুদ্ধ, আপনি যেটা বললেন যে একটু সিলেক্টিভ এবং রিডাকটিভ এট দ্য সেম টাইম। আচ্ছা, আমাদের যে হিস্ট্রি, এই হিস্ট্রি নিয়ে ক্রিয়েটিভ মিডিয়ায় যেসব লেখা হয়েছে, যেমন ধরেন যেই মুভি তৈরি হয়েছে, আপনি ধরেন গেরিলার কথা বলেন, বা আপনি বললেন যে সৈয়দ শামসুল হকের উপন্যাসের কথা। এই যে আমি যেটা দেখতে পেয়েছি আমার সীমিত পাঠে বাংলা লিটারেচারের, আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে এর প্রায় সবই আপনার ন্যাশনালিস্ট ন্যারেটিভকে সাপোর্ট করে। ন্যাশনালিস্ট ন্যারেটিভের যে ধারা বিবরণী, এই ধারা বিবরণী সে ফলো করে। ন্যাশনালিস্ট ন্যারেটিভ যাকে ধরেন শেখ মুজিবকে বীর বলা, বা অন্য কাউকে, বা তাজউদ্দিন আহমেদকে বীর বলা, ন্যাশনালিস্ট ন্যারেটিভ শুধু সে একটা স্টেটমেন্ট করতে পারে, কিন্তু তাজউদ্দিনের যে ফিগার, সেটাকে হিউম্যানাইজ করে নিয়ে আসতে, সেটাকে তাজউদ্দিন আহমেদের ঘড়ির বর্ণনাটা করতে, যে ঘড়িতে বাংলাদেশের সময় ছিল, সে থাকতো ইন্ডিয়ায় কিন্তু বাংলাদেশের সময় ছিল, এই যে একটা এক্সট্রা ডিটেইল দিয়ে এটাকে আরেকটুখানি এই স্কেলেটনকে ফ্লেশ আউট করা, সেই কাজটাই আসলে মেইন স্ট্রিম যাকে বলে ক্রিয়েটিভ মিডিয়া সেটা করে। এটা আসলে সেই অর্থে আমরা তেমন কোনো ডিফারেন্স দেখি না। ধরেন যদি না করে তখন তার কি অবস্থা হয় আপনি একটু দেখেন। আমি তো শহীদুল জহিরের যে ওটার নাটক যখন হয়েছে সেটা আমি বলেছি, বা দেয়াল উপন্যাসটা, সেটা যে সমালোচিত হয়েছে সেটা আমরা বলেছি। ওইটুকু সমালোচনাই কিন্তু আসলে নিতে পারে, এর বেশি নিতে পারে না। আপনি একটু দেখেন তো যে মেহেরজানের কি অবস্থা হয়েছিল, তাই না? মানে
একটা সমালোচনা নিতে পারার একটা সীমা আছে তার। আমাদের আমাদের যে সমাজ কাঠামো, সাংস্কৃতিক কাঠামো, সে তার ভেতরে বিচরণ করে এর বেশি সম্ভব বলে আমার মনে হয় না। এত বেশি কনজারভেটিভ এবং বিভিন্ন শৃঙ্খলে এবং শৃঙ্খলায় সে বিভিন্নভাবে জড়িয়ে পেঁচিয়ে থাকে, যে এর বাইরে তার যাওয়া মানে হচ্ছে তার অস্তিত্বের সংকট তৈরি হওয়া, তাই না? এখন আমি যে আপনার সাথে এই কথাগুলো বলছি, তাতে যে বা লেকচারে অনেকগুলো কথা এমন রয়ে গেছে, সেখানে তারপরে আমাকে ভাবতে হয় যে আমি কি দেশে ফিরে যেতে পারবো কি পারবো না, তাই না? এমনিতে দুষ্টামি করে বললাম ব্যাপার, কিন্তু কিন্তু ব্যাপারটা মানে এইরকম জিনিস তো আমাদের সবার ব্যাক অফ আওয়ার মাইন্ড চলে। আপনি একজন ক্রিয়েটিভ রাইটারের ব্যাক অফ দ্য মাইন্ডে কি কি চলে সেটা একটুখানি যদি ইমাজিন করতে পারেন, তাহলে দেখবেন যে তার পক্ষে কতটা দূর যাওয়া সম্ভব। না তৌসিফ, আপনি ঠিকই বলেছেন যে আমি কিন্তু আসলে ফ্র্যাগমেন্টেড ন্যারেটিভের বিপক্ষে না। যত বেশি বিভিন্ন ন্যারেটিভ আসবে তত বেশি আমাদের ন্যারেটিভ আমাদের জন্য ভালো। আর যেটা আপনি বললেন যে মেইন স্ট্রিমে যারা লিখেন বাংলায়, তারা কিন্তু ওই ন্যাশনালিস্ট ন্যারেটিভের ধারাতেই লেখা। আর আমি হতাশ হয়েছি কারণ যে পরিমাণ উচিত ছিল এই বিষয়টাকে নিয়ে লেখার কথা ছিল সেরকম আমি পাইনি। যে বড় ক্যানভাসের কথা বলছিলাম সেটা আমি, বা যে মানে লট অফ ইম্পর্টেন্স দিয়ে সেরকম আসলে আমার পড়া অবশ্য সীমিত, সেজন্যই আমার কাছে এটা মনে হয়েছে আর কি। আচ্ছা মাশরুফা আপা, এখানে আপনি যেটা বলেছেন এটা তো অত্যন্ত সত্যি কথা, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে। আপনি যদি ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করতে চান বা বাংলাদেশের ন্যাশনালিস্ট হিস্ট্রি নিয়ে গবেষণা করতে চান, আপনি কি একেবারে অবজেক্টিভলি ন্যাশনালিস্ট ন্যারেটিভের সাথে কনফর্ম না করে বা করতে পারবেন কিনা, অন্তত বাংলাদেশের ভিতরে করতে পারবেন কিনা, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ন্যাশনালিস্ট ন্যারেটিভ তো সব ন্যারেটিভকে ইনক্লুড করে না। রাইট। তারপরে ধরেন আপনার এর ফলে যেটা হতে পারে যে যে সমস্যাগুলো দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের দেশের মানে জাতিরাষ্ট্রেরই কিছু সমস্যা দাঁড়ায়, যে আপনি এখনো এটাকে জেনোসাইড হিসেবে অনেক জায়গাতেই আপনি প্রতিষ্ঠিত করতে পারেন না, কারণ আপনার গবেষণা নাই এই ব্যাপারে। আমাদের মানে একেবারে আমি পরিষ্কার ভাবে জিনিসটা জানি, যার কারণ আমি আসলে একটা সময় জেনোসাইড নিয়ে খানিকটা কাজ করেছিলাম। তো এই বিষয়ে আমাদের তো আসলে গবেষণা নাই, মানে এটা শেষ পর্যন্ত জাতির জন্য কাউন্টার প্রোডাক্টিভ হয়, এটা প্রোডাক্টিভ হয় না। এই যে বিধিনিষেধ ইত্যাদি ইত্যাদি, এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই পড়ে গেছি, এমন একটা আবর্তে যে এখান থেকে বের হওয়া খুব কঠিন আর কি।